একটা বিকট শব্দ। এক মুহূর্তে দুজনেই চমকে ওঠে। হৃদ যেন স্বভাবতই সজাগ হয়ে ওঠে। মাথা ঘুরিয়ে তাকায় শব্দের উৎসে। মেহেরিনের চোখে ভয় মিশ্রিত। বিস্ময় নিয়ে হৃদের দিকে তাকিয়ে বলে, এটা কিসের শব্দ? হৃদ মুখ শক্ত করে ফেলে। একটা অজানা আশঙ্কা যেন হাওয়ায় মিলিয়ে যেতে চায় না। ছাদের পাশ ঘেঁষে বড় একটা ফুলের টব পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। টবের পাশেই মাটির গায়ে গুলির দাগ। আর একটু এদিক ওদিক হলেই জীবন কেড়ে নিত ওই নির্লিপ্ত গুলি। হৃদ আগেই এগিয়ে যায়। চোখ ছানা বড়া। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, শুধু থমকে যাওয়া একটা সন্ধ্যা। সে চোখ সরিয়ে মাটির দাগ দেখে। এটা এটা কে করলো? এমনটা কিভাবে হলো? কণ্ঠে ক্ষোভ নয়, ভয় আর বিস্ময়ের মিশেল। মেহেরিন ধীরে ধীরে এগিয়ে এসে বলে, চলুন হৃদ ভাই, আমরা নিচে যাই। এখানে থাকা নিরাপদ নয়। হৃদ কিছুক্ষণ চুপ, তারপর মুচকি হেসে বলে, আমাদের বিয়েটা হতে চলেছে, আর তুমি এখনো আমাকে ভাইয়া বলছো? ভীষণ সিরিয়াস ব্যাপার তো। মেহেরিন থমকে যায়, চোখে লজ্জা মিশ্রিত। মনে মনে বলে, হ্যাঁ ঠিকই তো। আর মাত্র 2 দিন পর যাকে জীবনসঙ্গী বলবে তাকে এখন ভাই বলে ডেকে ফেলা। একটা ছোট্ট হেসে নেয় সে। তারপর বলে, চলো নিচে। হৃদ আর কিছু বলে না, চুপচাপ ওর পাশে হাঁটতে থাকে। নিচে নামতেই দেখে বাড়িতে আবার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিয়ের তারিখ চূড়ান্ত, আর মাত্র 5 দিন পর। কিছুক্ষণ পর হৃদ, শান্ত, রাকিব বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু হৃদ কারোর সাথে ছাদের ঘটনা ভাগ করে না। সে জানে, বললে চারপাশটা চিন্তায় আচ্ছন্ন হয়ে যাবে। মেহেরিন বারান্দায় বসে আছে একা। পাশে চুপচাপ মেহবুবা, চুমকি আর মাহির। চুপচাপ একটা নীরবতা। দুপুরের উৎসব যেন একটু থেমে গেছে। গুলিটা কে করলো? মাহির চোখ তুলে তাকায় বারান্দার আলো আধারিতে। আর যদি একটু এদিক ওদিক হতো, ভেবেছিস? চুমকি আর মেহবুবা মাথা নাড়ে। কেউ কিছু স্পষ্ট বলতে পারে না, শুধু ভাবনায় ডুবে থাকে। বাড়িতে সবাই আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত ছিল, আর মাহির বক্স বাজাচ্ছিল, তাই কেউ শুনেনি শব্দটা। কিন্তু মেহেরিন ওদের জানিয়েছে শুধু। মেহেরিন চুপচাপ। হঠাৎ বলে, তোরা যা, ঘুমাবো আমি। এসব কথা এখন আর ভালো লাগছে না। 3 জন মুখ চাওয়াচাই করে। একটা বোবা ইশারায় মেহেরিনকে আর বিরক্ত না করার সিদ্ধান্ত নেয়। চুমকি হাসি মুখে বলে, এই যে সামনে তোর বিয়ে, এখন ঘুম না, এখন সেলিব্রেশনের সময়, আনন্দ কর, মজা কর। মেহেরিন কাজ ঝাঁকায়, যা তো, তোদের যা খুশি কর। এরপর মুখে এক টুকরো কৃত্রিম হাসি। চুমকি, মেহবুবা, মাহির চলে যায়। ঠিক তখনই হৃদের ফোন আসে। মেহেরিন ফোন হাতে নিয়ে নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা ধরে। হ্যালো। হৃদের কণ্ঠ, কি করছো? কিছু না। আপনি কিছু বলবেন? কাল আম্মু তোমাকে নিয়ে শপিংয়ে যেতে বলেছে, কখন ফ্রি হবে তুমি? মেহেরিন দ্বিধায় পড়ে যায়। তারপর আসতে বলে, যখন আপনি বলবেন আমি তখনই রেডি থাকব। আচ্ছা বলেই হৃদ ফোন কেটে দেয়। মেহেরিন ফোনটা রেখে 2 হাঁটুতে মুখ গুজে ফেলে। মনে মনে বলে, এই মানুষটাকে আমি কেন কষ্ট দেব? উনি তো আমার কিছুই করেননি। আমি তো যাকে চেয়েছিলাম সে আমায় চায়নি, আর যাকে চাইনি সে আমায় চায়। এটাই কি পৃথিবীর নিয়ম? একটা দীর্ঘ নিঃশ্বাস। হঠাৎ কি মনে করে ফোন তুলে একটা নাম্বারে কল দেয়। ম্যাডাম লেখা সেই নাম্বারে। কবে আসবি তুই? ওপাশ থেকে কিছু শোনা যায় না, শুধু মেহেরিন বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা কেটে রাখে। চুমকি তখন আবার আসে। মেহেরিনের কাছে এসে ওর মুখটা 2 হাতে ধরে বলে, তুই কষ্ট পাস না, এখন আর কিছুই করার নেই। বিয়েটা ঠিক হয়ে গেছে, হ্যাপি থাকার চেষ্টা কর। মেহেরিন চোখ বুজে চুমকিকে জড়িয়ে ধরে। চুমকি মাথায় একটা চুমু খেয়ে ফিসফিস করে, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। মেহেরিন শুধু মাথা নাড়ে। তারপর দুজনেই শুয়ে পড়ে। পরের দিন সকাল, শান্ত এক সূচনা। ফজরের নামাজ পড়ে মেহেরিন বেরিয়ে যায় বাগানে। শীতল ঘাসে জমা শিশিরের স্পর্শে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। জুতা খুলে ঘাসে পা রাখে। সেই ঠান্ডা ছোঁয়ায় মুখে একটা প্রশান্তির হাসি খেলে যায়। চোখ বন্ধ করে ভাবে, আমার রব যা করবেন তাতেই আমার মঙ্গল আছে। দোলনায় বসে দোল খেতে খেতে হেসে ওঠে। ঠিক তখনই চুমকি এসে পাশে বসে। দুজনে একসাথে দোল খায় আর হাসে। হঠাৎ চোখে পড়ে একটা নীল প্রজাপতি। দুজনে তাকিয়ে দেখে সেটা উড়ে যাচ্ছে, আর তারা দুজনেই ছুটে চলে সেই প্রজাপতির পিছে। হাসির ফোয়ারা, খুশির চিৎকার। কেউ দেখছে না ওদের, কিন্তু যে দেখছে সে বুঝতে পারছে ওদের মুক্তির আনন্দ। দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে পড়ে দুজনেই। ঘাসে শুয়ে পড়ে, একটু হাঁপাচ্ছে, একটু হাসছে। সেই মুহূর্তটা সত্যিই যেন এক নতুন জীবনের সূচনা। চুমকি, মেহু,
তাড়াতাড়ি আসো, নাস্তা রেডি। মালিহা মির্জার ডাক শুনে চুমকি আর মেহেরিন ধীরে ধীরে উঠে পড়ে। ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করে নেয়। বিকেল 4টা। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো চুলটা ঠিক করে। হৃদ বলেছে 4:20 এসে নিয়ে যাবে। মেহেরিনের মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও কেমন একটা লাগছে। ঠিক 4:20 বাজতেই ফোন বাজে। নিচে এসো। হৃদের গম্ভীর কণ্ঠ। মেহেরিন আস্তে করে বলে, আচ্ছা আসছি। নিচে এসে দেখে সাদা শার্ট কালো প্যান্টের হৃদ দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, ঠোঁটে এক চিলতে হাসি। মেহেরিনকে দেখেই সামনের বসার দরজাটা খুলে দেয়। মেহেরিন উঠে বসে। হৃদও ড্রাইভিং সিটে বসে পড়ে আর বলে, সিট বেল্ট লাগাও। মেহেরিন চুপচাপ বেল্ট লাগিয়ে নেয়। গাড়ি ছুটে চলে শহরের রাস্তায়। হৃদ কোথায় নিয়ে যাচ্ছে সেটা বলে দিয়েছে আগেই, তবুও মেহেরিন শুধু হ্যাঁ আর নাতে উত্তর দেয়। হৃদ আর কিছু বলে না, শুধু রাস্তার দিকে মনোযোগ রাখে। শপিং মলের সামনে গাড়ি থামে, দুজনেই নামে। হৃদ কিছুটা এগিয়ে হাঁটে, মেহেরিন পেছন পেছন। মেহেরিনের জন্য শাড়ি, জুয়েলারি, পছন্দের কসমেটিক্স সব কিছুতেই হৃদ সাহায্য করে। মেহেরিন বেশি কিছু বলতে চায় না, তবুও কিছু কিছু জায়গায় হৃদের মতামত নেয়। হৃদ শুধু চোখে চোখ রাখে, তারপর বলে, তোমার পছন্দটাই আমার পছন্দ। সব শেষে হৃদ বলে, চলো একটা রেস্টুরেন্টে যাই। মেহেরিন মুখ গম্ভীর করে বলল, আমি যাব না। হৃদ জোর করল না, শুধু নরম গলায় বলল, একটু বসলেই তো হয়, আজ সারাটা দিন তুমি হাঁটলে, একটু রেস্ট নাও। শেষ পর্যন্ত রাজি হয় মেহেরিন। রেস্টুরেন্টে ঢুকে দুজনে একটা কোনার টেবিলে বসে। হৃদ ওয়েটারকে বলে একটা চকলেট আইসক্রিম আর একটা কোল্ড কফি দিতে। মেহেরিন চমকে তাকায়, আপনি কিভাবে জানলেন আমি আইসক্রিম খেতে পছন্দ করি? হৃদ হেসে বলে, তোমার মুখে আজ দুপুরে যখন আইসক্রিমের নাম শুনলাম আর রাহি বলেছিল। মেহেরিন চুপ হয়ে যায়। কেউ তাকে এভাবে খেয়াল রাখে? এটা এতদিন বুঝেই উঠতে পারেনি মেহেরিন। হৃদ কফিতে চুমুক দেয়। মেহেরিন আইসক্রিম খেতে খেতে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে। পাশের রাস্তায় ছায়া পড়েছে কাঁচে, আর মনের ভেতর যেন একগুচ্ছ অনুচ্চারিত প্রশ্ন বারবার ধাক্কা দেয়। এই মানুষটাকে কি আমি ঠকাচ্ছি? একজনকে মনে রেখে আর একজনকে বিয়ে করতে চলেছি। রেস্টুরেন্টের সেই নিরালাই দুজনেই অনেকক্ষণ চুপচাপ। হঠাৎ হৃদ বলে উঠল, মেহু, একটা প্রশ্ন করব, সত্যি করে বলবে প্লিজ? হ্যাঁ বলেন। মেহেরিন চমকে তাকায়। এই বিয়েটা সত্যি কি নিজের ইচ্ছেতে করছ, কারো কথা ভেবে নিজের মতো করে? হৃদের গলা শান্ত, একেবারে নিঃশব্দের মতো। মেহেরিন চোখ নামিয়ে ফেলল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, হ্যাঁ নিজেই করছি, জোর করে কিছুই করছি না। হৃদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরম গলায় আরেকটা প্রশ্ন করে, তুমি কি কাউকে পছন্দ করো, মানে কোর্তা? মেহেরিন চমকে তাকায় হৃদের দিকে। হৃদ একরাশ হাসি নিয়ে বলে, কি হলো বলো না, আমরা তো ভালো বন্ধু তাই না? মেহেরিন মাথা নাড়ে। হৃদ আবার বলে, তাহলে বন্ধুকে বলতে সমস্যা কিসের? মেহেরিন হৃদের চোখে চোখ রাখে। গলায় কোনো কাপড় নেই, শুধু এক চিলতে শান্তি। হ্যাঁ করতাম, একজনকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম, কিন্তু সে প্রতারক ছিল, আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। হৃদ মাথা নিচু করে হেসে ফেলে। মেহেরিন অবাক হয়ে তাকায়, এই কথায় কেউ হেসে ফেলে? হৃদ আবার বলে, তাহলে আমাকে বিয়ে করছো কেন? মেহেরিন নিঃশ্বাস নিয়ে বলে, কারণ আমি জানি আপনি ভাঙা বিশ্বাসের মানুষ না, আপনি ভালো একজন মানুষ। আমি আপনাকে এখনও ভালোবাসি না, কিন্তু নিজেকে তৈরি করব, আপনাকে মেনে নিতে চেষ্টা করব। সময় দিন আমাকে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। হৃদ মাথা নাড়ায়, আস্তে বলে, আচ্ছা। তারপর দাঁড়িয়ে যায়, চলো বাড়ি ফেরা যাক। গাড়িতে ওঠার পর দুজনেই চুপ, কোনো কথা নেই, শুধু শহরের বাতিগুলো চলে যাচ্ছে জানালার বাইরে দিয়ে। মেহেরিনদের বাড়ির সামনে গাড়ি থামে। মেহেরিন দরজা খুলে নেমে যাচ্ছিল, তখনই হৃদ ডেকে বলে ওঠে, মেহু। পেছনে তাকায় মেহেরিন। জানালার ফাঁক দিয়ে হৃদ বলে, আমাদের বিয়ে হোক বা না হোক, আমরা কিন্তু ভালো বন্ধু হয়ে থাকবো আজীবন। আমি তোমার অনুভবকে সম্মান করি। আর একটা কথা, তুমি খুব ভালো একটা মেয়ে, আর ভালো মানুষদের আল্লাহ কখনো নিরাশ করেন না। মেহেরিন হেসে বলে, আপনিও খুব ভালো। হৃদ হেসে বলে, আল্লাহ হাফেজ, বলেই গাড়ি চালিয়ে চলে যায়। মেহেরিন ধীরে ধীরে দরজা খুলে ঘরে ঢোকে। ভেতরে সেই পুরনো চেনা ঘর, কিন্তু মনটা কেমন যেন হালকা হালকা লাগছে আজ। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসে মেহেরিন। আস্তে করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। অদ্ভুত হালকা একটা অনুভূতি ছড়িয়ে পড়েছে বুক জুড়ে, হয়তো সেটার স্বস্তি, হয়তো মেনে নেওয়ার।
হৃদকে মনের কথাগুলো বলতে পারায় কেমন যেন একটা শান্তি শান্তি লাগছে মেহেরিনের। হৃদের বলা কথাটাও বারবার কানে বাজছে, আমাদের বিয়ে হোক বা না হোক আমরা কিন্তু ভালো বন্ধু হয়েই থাকবো আজীবন। এটা কেন বললেন উনি? তারপর আবার ভাবে, এমন নির্ভরতা, এমন শ্রদ্ধাশীল সম্পর্ক সবাই কি পায়? মেহেরিন একবার আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই মানুষটা যদি একটু আগে আসতো, যদি সব কিছু একটু আগে জানাতো, তবে কি জীবনটা অন্যরকম হতো? আকাশ পাতাল ভেবে ভেবেই একসময় চোখে ঘুম নেমে আসে। চোখ বন্ধ হতেই মনের এক কোণে নিঃশব্দে গেঁথে থাকে হৃদের সেই মৃদু হাসি আর বন্ধুর মতো ভালোবাসার আশ্বাস। দিনগুলো যেন পানির মতো গলে গেল। শপিং করা, বিয়ের বাজার করা, বাড়িঘর সাজানো, আত্মীয় স্বজনকে দাওয়াত করা, সব কিছু যেন হুট করেই হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি। আজ মেহেরিনের গায়ে হলুদ, বাড়িতে চারপাশে সাজ সাজ রব, রঙিন ঝালর, ফুলের তোড়া, আলোকসজ্জা, সব মিলিয়ে এক স্বপ্নের পরিবেশ। নিকট আত্মীয়রা চলে এসেছে, ঘরের ভেতরে বাইরে উৎসবের আমেজ। চুমকি, আরফা আর মেহবুবা ব্যস্ত গায়ে হলুদের উৎসব নিয়ে। মাহির আর আরশ ছেলেদের দলে ব্যস্ত বাইরে থেকে অতিথিদের দেখভাল ও স্টেজ সাজানো নিয়ে। এক কোণে মেহেরিন বসে আছে, হলুদের শাড়িতে, চুলে গাঁদা ফুল, হাতে মেহেদি। পার্লারের মেয়েরা তার সাজ শেষ করেছে। মেহেরিনের মুখে এক অদ্ভুত নিঃশব্দ প্রশান্তি। হঠাৎ সেই ম্যাডাম লেখা নাম্বারটিতে আবার কল দেয়। কল রিসিভ হতেই সে বলে ওঠে, তোকে খুব মিস করছি। ওপাশের কথা শোনা যায় না, শুধু মেহেরিন বলে ওঠে, এই বিয়ে প্রস্তুতি সবই চলছে, কিন্তু সবাই আছে, কিন্তু তুই শুধু নেই। তোর এক্সাম পড়ার আর সময় পেল না। বউ হাতে আসবি তো? তারপর সে নিজেই হেসে বলে, আচ্ছা। এই কথার মাঝেই রাহি আর নূপুর আসে মেহেরিনের কাছে, তাদের হাতে গায়ে হলুদের তত্ত্ব। মেহেরিনের দিকে তাকিয়ে তারা একসাথে বলে ওঠে, মাশাল্লাহ, আমাদের ভাবি তো একদম নায়িকা লাগছে। মেহেরিন হেসে ফেলে, তাদের পাশে বসে গল্পে মেতে ওঠে। এরপর চুমকি, আরফা আর মেহবুবাও এসে যোগ দেয় আড্ডায়। মালিহা মির্জা এসে ট্রেতে করে নাস্তা এগিয়ে দেয় মেয়েদের সামনে। ঘরের মাঝে খুশির ঢেউ, আর এক কোণে মেহেরিনের চোখে এক চুপচাপ অপেক্ষার ছায়া। রাতের আকাশ ভরা তারা, আর বাড়ির বাগান ভর্তি আলো। স্টেজের মাঝখানে বসে আছে মেহেরিন, হলুদের শাড়ি, তাজা ফুলের গহনা, হাতে মেহেদির রং, মুখে এক চুপচাপ কোমল হাসি। চারপাশের রঙিন আলোর ঝলকানি, ফ্লোরে ফুল বিছানো। মেহেরিনের সামনে স্টেজে শুরু হয় গান বাজিয়ে নাচ। চুমকি, মেহবুবা, মাহির, আরফা, আরশ, রাহি আর নূপুর, সবার মুখে উচ্ছ্বাস, পায়ে ছন্দ। তারা সবাই মিলে মেহেরিনের জন্য এক চমৎকার পারফরমেন্স উপহার দেয়। চুমকির হাসিতে প্রাণ, মেহবুবার গানের তালে তালে ঘুরছে শাড়ি উড়িয়ে। মাহির আর আরশ মজার কোরিওগ্রাফিতে মেতে উঠেছে। রাহি আর নূপুরের নাচে আছে নাটকীয়তা, আর আরফা যেন ধীর অথচ গভীর ছন্দে মোহিত করে রাখে। সবার চোখ মেহেরিনের দিকে, আর মেহেরিন, সে শুধু তাকিয়ে আছে এই মানুষগুলোর দিকে, যারা তার চারপাশে ভালোবাসার মতো জড়িয়ে আছে। তার চোখে তখন একরাশ কৃতজ্ঞতা আর আবেগ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়, হলুদের অনুষ্ঠান শেষ হয় হাসি, ভালোবাসা আর অসংখ্য ফটোশ্যুটের মধ্য দিয়ে। আজ মেহেরিনের জীবনে বিশেষ একটি দিন। আজ তার বিয়ে। বাড়ি জুড়ে উৎসব, আলো, আনন্দের জোয়ার। চারপাশে হাসি, গান, অতিথিদের কোলাহল, সবকিছু যেন এক রঙিন চিত্রপট। কিন্তু সেই কোলাহলের মাঝেও যাকে ঘিরে এত আয়োজন, সেই মেহেরিন চুপচাপ বসে। পাশে মেহবুবা, চুমকি আর আরফা বসে বিশ্রাম নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে তারা অপেক্ষা করছে পার্লারের লোকদের। মেহেরিন মনে মনে নিজেকে শক্ত করতে চায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে, এত কিছু পেরিয়ে আজ এই দিন, কেন আজও মনে পড়ছে সেই প্রতারককে? আজ আমি আরেকজনের স্ত্রী হতে চলেছি। এটা কি ঠিক কাজ যে আজও সেই অতীতের ছায়া আমাকে স্পর্শ করছে? ঠিক তখনই চুমকি তার হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির উঠোনে। উঠানে তখন রং খেলার প্রস্তুতি। মেহেরিন দাঁড়িয়ে দেখে, সবাই ভেসে গেছে রঙে। কেউ কাউকে চিনবে না, সবাই যেন রঙের ভূত হয়ে গেছে। শুধু রং নয়, যেন প্রাণের উচ্ছ্বাস ফুটে উঠেছে চারদিক। মেহেরিন চুপচাপ হাসে, সেও ধীরে ধীরে রঙে মেতে ওঠে। হাসে, দৌড়ায়, সবার গায়ে রং মাখায়। একটুখানি সময়ের জন্য ভুলে যেতে চায় সব কিছু। ঠিক সেই মুহূর্তে একটা হাত এসে ছুঁয়ে দেয় তার গাল। নীল রঙে ঢেকে যায় তার মুখ। মেহেরিন চমকে ওঠে, পেছনে তাকায়। ভিড়, রং, কোলাহল সব মিলিয়ে কিছু বোঝে না, কিন্তু এক টুকরো গন্ধ, পরিচিত পারফিউমের ছোঁয়া মনে করিয়ে দেয় কারো উপস্থিতি। কবি সাহেব। তার মনের গহীনে একদম আলতো করে নাড়া দেয় এই চিন্তা। কিন্তু কিছু নিশ্চিত হওয়ার আগেই চুমকি এসে মেহেরিনকে আবার টেনে নিয়ে যায়, এবার গোসলের জন্য।
রং মুছে ফেলা হবে, কিন্তু মনে যে রং লাগলো তার কি হবে? সাজঘরের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠে মেহেরিন। সাদা লালের সাজে গহনার ঝলকে যেন সে পরিপূর্ণ এক নববধূ। চোখে কাজল, ঠোঁটে লাল রং, কপালে টিকলি, সবকিছু নিখুঁত। তবুও ভেতরটা একেবারে নিখুঁত নয়, বরং ভেতরে ভেতরে কেমন যেন কাঁপছে ওর মনটা। বিছানার পাশে বসে আছে সে। সাজা শেষ, অপেক্ষা শুরু, কিন্তু মনের ভেতর ঝড় থামছে না কিছুতেই। ওই এক ছোঁয়া, ওই এক মুহূর্ত, যে মুহূর্তটা ছুঁয়ে গেছে তার সমস্ত স্নায়ুকে। রং খেলায় সেই অচেনা ছোঁয়া, সেই চেনা গন্ধ, আর তার সঙ্গে জড়ানো একটা নাম, একটাই নাম, কবির সাহেব। কাউকে বলে উঠতে পারেনি কিছুই। চুমকি, মেহবুবা কেউ জানে না। মেহেরিন শুধু চুপচাপ বসে আছে। ভীষণ অস্থির সে। মন শান্ত করতে বারবার দোয়া পড়ছে। আয়াতুল কুরসি, চারকুল, দোয়া ইউনুস, আর তারপর সূরা আর রহমান। শব্দে শব্দে, আয়াতে আয়াতে সে ডুবে যাচ্ছে। চোখের কোণ ভিজে আসে, কিন্তু ভেতরের ভার একটু হালকা হয়। মনে হয় এই এখন একটু শান্তি পেল, একটু নিঃশ্বাস নিতে পারল। বধূর সাজে মেহেরিন চুপচাপ স্টেজে বসে আছে। তার পাশে চুমকি, মুখে একটুও হাসি নেই। হাত পা ঠান্ডা হয়ে আসছে মেহেরিনের, কিন্তু বাইরে কেউ টের পাচ্ছে না। জীবনের সবচেয়ে সুন্দর দিন, তবুও কোথাও এক ফাঁকা, একটা শূন্যতা। বরযাত্রী এসে গেছে, সবাই খেয়ে নিয়েছে, গল্প করছে, অপেক্ষা করছে শুধু বরের। কিন্তু বর কোথায়? বর ঘড়ির কাঁটা বারবার দেখে কেউ গুমড়ে ওঠে, কেউ ফিসফিস করে বলে, এখনও এলো না কেন? রিদওয়ান তালুকদার, মেহেরিনের বাবা, গম্ভীর মুখে উঠে দাঁড়ায়। সবার সামনে গলা কাঁপতে কাঁপতে বলে, ফোন বন্ধ বলছে, কোথায় যে গেল বুঝতে পারছি না। চোখে একরাশ চিন্তা, ঠোঁটে চাপা হতাশা। সবার ভেতরে ভেতরে শুরু হয় কানাঘুষা, গুঞ্জন। বর কি আসবে না? কারোর সাথে কিছু হয়েছিল বুঝি? কি এমন হলো? শান্ত আর রাকিব কম করে হলেও শতবার ফোন করে ফেলেছে, ফোন বন্ধ। এদিকে মেহেরিন স্টেজে এক জায়গায় নিশ্চুপ বসে আছে। জীবনের সবচেয়ে বিশেষ দিনে যেন এক জরাজীর্ণ পুতুল। যখন সবার দৃষ্টি বরের খোঁজে বিভ্রান্ত, শান্ত ইশারায় চুমকিকে কিছু বলে। চুমকি হেসে মাথা নাড়ে। তারপর গানের বক্সে বাজে এক রোমান্টিক ট্র্যাক। স্টেজের আলো বদলায়, সবাই চমকে ওঠে। রাকিব, রাহি, শান্ত আর চুমকি চারজনে স্টেজে ওঠে। একটি কাপল ডান্স শুরু করে। সবার মন কিছুটা অন্যদিকে যায়। সবাই এখন নাচ গানে ব্যস্ত। হঠাৎ শান্তর ফোনে একটা SMS আসে, প্রেরক হৃদ। শান্ত ফোনটা দেখে, তারপর ধীরে ধীরে পড়ে, আমি সিঙ্গাপুর যাচ্ছি। কেন যাচ্ছি তা এখন বলতে পারবো না। আমি মেহেরিনের যোগ্য নই, ও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য, আর সে আমাকে ভালোবাসে না। তাই আমি যাচ্ছি। আমার জীবনের একজন প্রিয় মানুষ জীবনের খুব কষ্ট করেছে, তার দরকার এখন। কাউকে এসব কিছু বলবি না, শুধু বলে দে আমি এই বিয়ে করছি না, আমি চলে গেছি, বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি। শান্ত স্থির হয়ে যায়। কথা হারিয়ে ফেলে কয়েক মুহূর্তের জন্য। তারপর মাথা নিচু করে বলে ফেলে, হৃদ চলে গেছে, বিয়ে হবে না। সবার মুখে নীরবতা, আলো ঝিমিয়ে আসে। একটা মুহূর্তেই যেন চারদিক বোবা হয়ে যায়। বিয়ের দিন যেখানে আনন্দ আর আশার আশা ছিল, সেখানে আরেকটি অন্ধকার সত্য বেরিয়ে আসে। বরের কোনো খবর নেই, হৃদ বিয়ে করতে আসেনি। রিদওয়ান তালুকদার চিন্তিত হয়ে পড়ে। শরীরের শক্তি হারিয়ে যায়। অবিশ্বাসের চোখে একটানা ফোনে তাকিয়ে থাকে। তার ছেলে আজ, তার অমূল্য রত্ন, তার গর্ব, এইভাবে তার মাথা হেট করে চলে গেছে। এটা যেন সে বিশ্বাসই করতে পারছে না। বিয়েটা হবে না, এমন একটা অশানী সংকেত যেন পুরো বাড়িতে ভেসে আসছে। শান্তর কথা শুনে সবার ভেতরে এক শোকের ছায়া। রাহি আর নূপুর অবিশ্বাসে একে অপরের দিকে তাকায়। তারা বিশ্বাসই করতে পারছে না। হৃদ, যার চোখে ওরা মেহেরিনের জন্য ভালোবাসা দেখেছে, সে মেহেরিনকে বিয়ে করবে না বলে চলে গেছে। মেহেরিনের বাবা রিদওয়ান তালুকদারকে বলল, হৃদ কেন এই কাজটা করল? এখন আমার মেয়ের কি হবে? আকরাম চৌধুরী ধীরে ধীরে এসে উপস্থিত হন। ঘৃণা মিশ্রিত চোখে তাকিয়ে তিনি মৃদু গলায় বললেন, এমন নাটকের মানে কি? আপনার ছেলে যেহেতু আমাদের মেয়েকে বিয়ে করবে না, সেটা আগে কেন জানালেন না? এইভাবে বিয়ের দিন পালিয়ে যাওয়ার মানে কি? আমরা তো আমাদের মেয়ের জন্য আপনার কাছে প্রস্তাব নিয়ে যাইনি। আপনি এসেছিলেন সেই প্রস্তাব নিয়ে। তাহলে আজ এসবের মানে কি? এর উত্তর আছে আপনার কাছে? মেহেরিনের মা ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে আছে। ফায়জা চৌধুরী পাশে, তার চোখেও অশ্রু। কানাঘুষো শুরু হয়েছে আশেপাশের মানুষের মধ্যে। কারো মুখে বিস্ময়, কারো চোখে অপমান,
কেউ আবার ঘোলা জলে মাছ ধরতে উঠে পড়ে লেগেছে। কিছু মহিলা এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, নিশ্চয়ই মেয়ের চরিত্রে কোনো সমস্যা ছিল, না হলে বর এমন দিনে পালায়। আজকালকার মেয়েদের বিশ্বাস নেই, কে জানে কার সাথে কি করত। মেহেরিন চুপচাপ স্টেজে বসে সব শুনছে। তার চোখে জল আসতে চাইছে, কিন্তু সে কাউকে দেখাতে চায় না। সে কাঁদছে না, সে লড়ছে, কিন্তু যখন সবার বাজে কথাগুলো একদম কানে এসে লাগে, কার সাথে কি করতো কে জানে, ঠিক তখন সে আর থাকতে পারে না। ধীরে ধীরে স্টেজ থেকে উঠে দাঁড়ায়। শত শত মানুষের মাঝখানে দাঁড়িয়ে গর্জে উঠে বলে, আপনাদের এত বড় সাহস কে দিল আমার নাম নিয়ে এমন কথা বলার? আজ আমার বিয়ে ভেঙেছে, মানে এই না যে আমি দোষী। মেয়েদের বিয়ে ভাঙা মানে এই নয় যে মেয়েটার চরিত্রে সমস্যা আছে। সবসময় কারণে অকারণে মেয়েদের দোষারোপ করা বন্ধ করুন। প্রমাণ দিন কার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। যদি প্রমাণ দিতে না পারেন তাহলে শুনে রাখুন, আমি মেহেরিন মির্জা ওর জিভ টেনে ছিঁড়ে ফেলব। আমার নামে যে আর একটা বাজে শব্দ উচ্চারণ করবে, আমার চরিত্রে আঙুল তুলবে, সেই আঙুল আমি ভেঙে দিতে দুইবার ভাবব না। চারপাশ হিম হয়ে যায়। এক মহিলা ফিসফিস করে বলে ওঠে, এই মেয়ের ব্যবহারই তো প্রমাণ করে ওই ছেলে ঠিক করেছে। এমন বেয়াদব মেয়েকে কে বিয়ে করতে চাইবে? মেহেরিন সেই মহিলার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। ঠিক তখনই ফাইজা চৌধুরী, মেহেরিনের ফুপি, ভিড় ঠেলে এসে ওই মহিলার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। আর যদি আমার ভাইয়ের মেয়ের নামে একটা বাজে কথা বলিস, আমি তোকে আজ নিজের হাতে শেষ করে ফেলব। নিজের মেয়ের চরিত্র জানিস? আগে আয়নায় মুখ দেখে আয়, এরপর কথা বলিস। তোর সাহস কি করে হয় আমার বাড়ির মেয়ের দিকে আঙুল তুলে বাজে কথা বলার? আর একটা বাজে শব্দ গলা দিয়ে বের হলে সেই গলায় পাড়া দিয়ে ধরবো আমি, বেয়াদব মহিলা। মঞ্চে ঝড় বয়ে যায়। লোকেরা নিঃশব্দে তাকিয়ে থাকে, যেন সময় থেমে গেছে। এইদিকে আরশ মাকে ধরে শান্ত করে, আর ফাইজা চৌধুরী তীব্র রাগে কাঁপছে। আর সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে রেদওয়ান তালুকদার হাত জোর করে সামনে এসে দাঁড়ায়। চোখে পানি, কণ্ঠ ভেঙে গেছে। আমাদের ভুল হয়েছে, আমি দায় নিচ্ছি। আমার ছেলের এই কাজের জন্য আমি মেহেরিন আর তার পরিবারকে লজ্জিত করে ফেলেছি। আমি ক্ষমা চাই। আমি জানি ক্ষমা চাইলেও সব ঠিক হয় না, কিন্তু আজ যদি একটা ভালো মানুষ ভেঙে যায়, সেটা আমি সইতে পারবো না। দয়া করে আমাদের মাফ করে দিন। আপনারা দয়া করে মেহেরিন মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, ওর কোনো দোষ নেই। পাশে দাঁড়িয়ে থাকা ফিরোজ মির্জা, মেহেরিনের বাবা, চোখে এক বিন্দু জল মুছে বলেন, ক্ষমা চাইলেই কি সব ঠিক হয়ে যাবে মিস্টার তালুকদার? তবে মেহেরিন আমার মেয়ে, সে ভাঙবে না। সে আজ ভাঙলে কাল সে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আপনার ছেলে, সে পালিয়ে বাঁচলেও নিজের চোখে তাকাতে পারবে না, কারণ সে শুধু আমার মেয়ের নয়, আমাদের বিশ্বাস, সম্মান, ভালোবাসার সাথেও প্রতারণা করেছে। এমন টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে হঠাৎ করে সাউন্ড সিস্টেম থেকে ভেসে উঠল চেনা এক সুর। সবাই একসঙ্গে তাকিয়ে গেল গেটের দিকে। দরজার ফাঁক গলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো একজন ছেলে, ঘোড়ায় চড়ে, গায়ে বরের পোশাক। এক পাশে একটা ছেলে আর অন্য পাশে একটা মেয়ে, তাদের সাথে ব্যান্ড পার্টি। তাদের এক ঝলকে দেখে অনেকেই চিনে ফেলল। মেহবুবা আর চুমকি একসঙ্গে চিৎকার করে উঠল, রাজ ভাইয়া! সবাই অবাক, বিস্ময়ে হতবাক। যারা চেনে না তারা বলছে, কে এ ছেলে? এমন বর্ষে যে এসেছে কেন? কি হচ্ছে এসব? লাবিব গান গাইছিল। গানের কথাগুলো যেন কারো মনের ভেতর ঘূর্ণি তোলে। গানের তালে তালে সেই মেয়েটিও একটি সুরেলা গলা মিলিয়ে দিল আর গানের তালে নাচতে থাকে। রাজ ধীরে ধীরে গানের সুরে এক দারুণ কোরিওগ্রাফিতে নাচতে নাচতে এগিয়ে এলো মেহেরিনের সামনে। লাবিব আর ওই মেয়েটা রাজের সাথে নাচছে। মেহেরিন নিথর, স্তব্ধ। এই আবির্ভাব সে কিছুতেই কল্পনা করতে পারেনি। তার চোখে জল এসে গেছে, কিন্তু তবুও সে তাকিয়ে আছে। এ কি স্বপ্ন না বাস্তব? রাজ থেমে যায় মেহেরিনের একদম কাছে এসে, তার চোখে চোখ রাখে। চোখ দুটো যেন বলে উঠল, তোমার পাশে থাকতে চেয়েছি আজীবন, আজ যদি সুযোগ দাও। আকরাম চৌধুরী হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন রাজকে। রাজও তাকে জড়িয়ে ধরল এক আবেশে। তারপর সবাইকে উদ্দেশ্য করে রাজ উচ্চস্বরে বলল, এই বিয়ে হবেই। মঞ্চের নীরবতা বিদীর্ণ করে মেহেরিন সামনে এসে দাঁড়ালো। তার চোখে ক্রোধ, বুকে ঘৃণা। সে ফুঁসে উঠল, আপনি এই কথাটা বলার কে? আর আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন মানুষকে আমি মেহেরিন মির্জা বিয়ে করব? রাজ হেসে বলল, তুমি করবে না, তোমার 14 গোষ্ঠী করবে। মেহেরিন হতচকিত। রাজের এমন দম্ভ। সে তাকিয়ে থাকে রাজের দিকে। তখন রাজ হাতের ইশারায় তার পাশে দাঁড়ানো মেয়েটিকে ডাকল। মেয়েটি সামনে এসে হাসি মুখে দাঁড়ালো মেহেরিনের কাছে। মেহেরিন তাদের দিকে ঘৃণাভরা চোখে তাকালো। মনে মনে ভাবল, এই মেয়েটাই তো। রাজ তখন বলল, ও আমাদের বোন, লাবিবের বোন লামিয়া। মেহেরিন অবাক হয়ে তাকালো। মেয়েটি এগিয়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরল। মেহেরিন স্তব্ধ, নির্বাক। তবুও তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল,
যদিও কবি সাহেবের বোন হয় তাহলে সেই দিন ওইসবের মানে কি? রাজ চোখে চোখ রেখে বলল, আমরা তোমাকে দেখতেই গিয়েছিলাম ওখানে, তোমার প্রতিক্রিয়া জানতে। এই কথাটা শুনে মেহেরিনের ভেতরের সমস্ত কষ্ট, অপমান, ভালোবাসার ভুল বোঝাবুঝি একসঙ্গে বিস্ফোরিত হলো। এতদিন গুমড়ে গুমড়ে মরার স্মৃতিচারণ হলো। কতটা কষ্টে ছিল, আর এই বেয়াদব কিনা বলছে ওটা অভিনয়। রাগে, দুঃখে, কষ্টে, ঘৃণায়, আঘাতে উত্তাল হয়ে সে ঝাঁপিয়ে পড়ে রাজের গালে সজোরে একটা চড় কষালো। আমি তোকে কখনোই বিয়ে করব না, শুনেছিস? কোনো দিন না, চিৎকার করে বলে উঠল মেহেরিন। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চারপাশ স্তব্ধ। রাজ গাল চেপে কাকিয়ে বলে উঠল, উফ, এত জোরে কেউ মারে? কি জোর মাইরি! তাকে দেখে কিছুমাত্র লজ্জা বা অনুতাপ নেই, তবুও হাস্যরস যেন ছড়িয়ে পড়ে পরিবেশে। ফিরোজ মির্জা এগিয়ে এসে বললেন, রাজি হয়ে যা মা, ও তোর ভালো চায়। কিন্তু মেহেরিন দৃঢ় গলায় বলে ওঠে, না বাবা, কখনোই না। প্রয়োজনে আমি আজীবন অবিবাহিত থাকব, তবুও ওকে বিয়ে করব না। রাজ মেহেরিনের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, বলো, বিয়ে করবে কিনা? মেহেরিন এক মুহূর্ত দেরি না করে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল, জীবনেও না। চুমকি, মেহবুবা, আরফা সবাই তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মেহেরিন ছিল অটল। ঠিক তখনই রাজ পকেট থেকে একটা পিস্তল বের করে মাটিতে গুলি ছোড়ে। একরকম ডেভিল হাসি দিয়ে সে ধীরে ধীরে এগিয়ে এসে বন্দুকটা তাক করে মেহেরিনের বাবার মাথায়। চারিদিকে শিউরে ওঠার মতো নিস্তব্ধতা নেমে আসে। ফিরোজ মির্জা ফিসফিস করে বলেন, আমার মেয়ের হাতে আবার মার খাবা তুমি বাবা? রাজ ফিসফিসিয়ে উত্তর দেয়, আপনি কেমন মেয়ে ডাউনলোড করেছেন শ্বশুর আব্বা? দেখলেন কেমনে মারল? বিশ্বাস করুন, আমার চাপার দাঁত মনে হয় নড়ে গেছে। শেষের কথাটা দুঃখ নিয়েই বলল রাজ। ফিরোজ মির্জা বলে, আহারে থাক বাবা, অমন মায়ের খাওয়ার অভ্যেস করে নাও। জানোই তো আমার মেয়ের মুখের থেকে হাত চলে বেশি। রাজ অসহায় মুখ করে বলল, শিওর আব্বা। ফিরোজ মির্জার হাসি পেলেও তা চেপে গেল। হাসলে মেহেরিন বুঝতে পেরে যাবে এটা প্ল্যানিং। ফিরোজ মির্জা আতঙ্কিত হওয়ার ভান করে বলল, মেহু, রাজি হয়ে যা মা। মেহেরিন হতভম্ব, নিজের বাবার মাথায় বন্দুক তাক করে আছে। এটা যেন বিশ্বাসই করতে পারছে না সে। তবুও সে ঠোঁট কামড়ে শক্ত হয়ে বলল, আমার বাবাকে ছেড়ে দাও, আমি রাজি। রাজ তখন বন্দুক নামিয়ে দুষ্টু হাসি হেসে এগিয়ে আসে মেহেরিনের দিকে, কিন্তু মেহেরিন তখনই নিজের বুদ্ধি খাটিয়ে আচমকা এক ঘুষি মেরে বন্দুকটা রাজের হাত থেকে ছিনিয়ে নেয়। তারপর রাজের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়ায়। চোখে আগুন, গলায় বজ্রস্বর, তোর এত বড় সাহস, আমার বাবার কপালে বন্দুক ধরিস আর ভাবিস আমি তোকে বিয়ে করব? রাজ পুরোপুরি স্তম্ভিত। বলল, তুমি তো খুব ডেঞ্জারাস। আমি তোমার ভবিষ্যৎ স্বামী, প্লিজ শোনাবো, এমন করো না। এসব করলে পাপ হয়, পাপ। বন্দুকটা নামাও, আমি ভয় পাচ্ছি তো বউ। একটু টেনেই কথাগুলো বলল রাজ। মেহেরিন চিৎকার দিয়ে বলে ওঠে, চুপ, একদম চুপ। ঠিক তখনই রাজ লাবিবের দিকে ইশারা করে। লাবিবও তার লোকদের সিগন্যাল দেয়। মুহূর্তে কিছু লোক ছুটে এসে চুমকি, মেহবুবা, মাহির, মেহেরিনের মা, ফুপু, এমনকি মেহেরিনের বাবার মাথায় বন্দুক তাক করে দাঁড়ায়। ঘরের বাতাস ভারী হয়ে যায়, যেন যুদ্ধ শুরু হতে চলেছে। রেদওয়ান তালুকদার বলে, এই ছেলে, কি করছো তুমি? ছেড়ে দাও সবাইকে, এমন করছো কেন? রাহি আর নূপুর ভয় পেয়ে কাঁদছে। ওদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে রাকিব। শান্ত অস্থির হয়ে উঠেছে চুমকির মাথায় বন্দুক দেখে। মেহেরিন নিঃশব্দে দাঁড়িয়ে, চোখে এক ঝাঁক ঝড়। সবার চোখের সামনে নিজের জীবনের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে আজ সে। নিজের কাপা হাতে বন্দুকটা নামিয়ে নিল। রাজ আর অন্যদের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, ওদের ছেড়ে দিন, আমি আমি আপনাকে বিয়ে করতে রাজি। চারদিকের সবাই হতবাক, কেউ অবাক, কেউ অবিশ্বাসী। কিন্তু রাজ চোখ সরাল না তার দিক থেকে। ঠোঁটে এক টুকরো তিক্ত হাসি, কণ্ঠে অবিশ্বাসের তীব্রতা। না, বিশ্বাস করি না। তুমি যদি আবার ছলনা করো তখন? তারপর চারপাশে তাকিয়ে সে সবাইকে গান পয়েন্টে রেখে বলল, আজ এই মঞ্চেই বিয়ে হবে। সবাই শুনে রাখুন, কাজী সাহেব শুরু করুন। সবার চক্ষু চড়ক গাছ। এই কেমন বর, পরিবারকে জিম্মি করে বিয়ে করছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। কাজীকে ডাকা হয়। কাগজে কলমে শুরু হয় নাম লেখার পর্ব। কাজী সাহেব মেহেরিনকে নিজের সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করে। মেহেরিন অনিচ্ছা সত্ত্বেও বলে দেয়। তারপর কাজী সাহেব তার চশমাটা একটু ওপরে ঠেলে রাজকে বলে, বাবা, তোমার বাবার নাম বলো। এক মুহূর্তের নিস্তব্ধতা। এমন এক সময় এক মহিলার গলা ভেসে আসে। ওর বাবার নাম রুদ্র শিকদার আর মা ফারজানা শিকদার। তাদের একমাত্র ছেলে রাজ শিকদার। এক ঝড় বয়ে যায় লোকজনের ভেতরে। সবার চোখ ঘুরে যায় সেই মহিলার দিকে। রূপা বেগম দাপটের সঙ্গে প্রবেশ করে বিয়ের মঞ্চে। তার চোখে মুখে আনন্দের ঝলক, মুখে আত্মবিশ্বাসী হাসি। তার আজ এখানে আসা যেন অনেক দিনের পুরনো ইতিহাস প্রকাশ করার এক অদ্ভুত রকমের ভয়ঙ্কর তাণ্ডব নিয়ে এসেছে।
আকস্মিক চুপচাপ বসে থাকা আকরাম চৌধুরী আর ফায়জা চৌধুরীর চোখে তখন আশ্চর্য এক দৃষ্টিতে জল চিকচিক করছে। আর ঠিক তখনই এতক্ষণ চুপ করে বসে থাকা রেদওয়ান তালুকদার ভিড় ঠেলে এগিয়ে আসেন। রূপা বেগমের সামনে এসে দাঁড়ালেন। চোখ বিস্ফোরিত, ঠোঁট শুকিয়ে গেছে। অসম্ভব! কেঁপে উঠল তার কণ্ঠ। বলেই 2 পা পিছিয়ে যান তিনি। সবাই নিস্তব্ধ, সবার দৃষ্টি রূপা বেগমের দিকে। রাজ, লাবিব, লামিয়া ও রূপা বেগম একসঙ্গে হেসে উঠল রেদওয়ান তালুকদারের অবস্থা দেখে, উচ্চ স্বরে অট্ট হাসিতে, যেন তারা জানতই ঠিক এই মুহূর্তটা আসবেই। রূপা বেগম ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার মুখে কুটিল হাসি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনি সামনে দাঁড়ানো রেদওয়ান তালুকদারের চোখে চোখ রেখে বললেন, আরে রেদু, কেমন আছিস তুই? রেদওয়ান তালুকদার হতভম্ব। তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারীটি কি সত্যিই রূপা? কণ্ঠ শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু ওর বেঁচে থাকাটা অসম্ভব। তুই বেঁচে আছিস রূপা? অবিশ্বাসের স্বরে বলল রেদওয়ান। রূপা বেগম হেসে উঠলেন। সেই হাসিতে ছিল ব্যথা, ছিল বিজয়ের স্পষ্ট ছাপ। হ্যাঁ রে, দেখ বেঁচে আছি, তোর সামনে দাঁড়িয়ে আছি। একটুখানি থেমে তিনি আবার বললেন, জানিস রেদু, হায়নার দল আমাদের শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহর রহমত আমি এখনো বেঁচে আছি। কিন্তু জানিস, ওরা মেরে ফেলেছে রুদ্রকে, মেরে ফেলেছে ফারজানাকে, আমার বড় ছেলে হাবিবকেও তারা মেরে ফেলেছে, আসলামকেও মেরে ফেলেছে। আর আর জানিস, ফারজানা আর রুদ্রর ছোট মেয়েটাকে, তাকেও ছাড় দেয়নি ওরা। ওরা নিয়ে চলে গেছে সেই ছোট্ট দুধের শিশুটাকেও। তার কণ্ঠ ক্রমশ কাঁপছিল, চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। ওরা আমাকেও মারতে চেয়েছিল। জানিস কেন? কারণ আমি ওদের চেহারায় স্পষ্ট দেখে ফেলেছিলাম, নিজের চোখে দেখেছি ওরা কিভাবে একে একে সবাইকে মেরে ফেলেছে। কি ভয়ানক মৃত্যু ছিল ওগুলো। তিনি হাত তুলে দেখালেন সামনের দিকে। ওই যে দেখছিস, ওটা রাজ শিকদার, রুদ্র আর ফারজানার ছেলে। ওকেও মারতে চেয়েছিল ওরা। আর ওই যে দেখছিস, লাবিবকে দেখিয়ে বলল, ওকেও মারতে চেয়েছিল। তার চোখ থেমে রইল একটুখানি, এবার গলা নেমে গেল শূন্যতায়। আর ওই যে লামিয়াকে দেখিয়ে বলল, ও তো ছিল আমার পেটে, ওকেও ছাড়েনি, মারতে চেয়েছিল আমার গর্ভে থাকা বাচ্চাটাকে, আমার ভূমিষ্ঠ না হওয়া বাচ্চাটাকে মেরে দিতে চেয়েছিল। কিন্তু না, ওরা পারেনি। হায়াত মৃত্যুর মালিক তো আল্লাহ। আল্লাহ হয়তো চেয়েছিল ওদের মতো জানোয়ারদের শাস্তি হোক, তাই হয়তো বাঁচিয়ে রেখেছে আমাদের। রাজ, লাবিব ওরা এখন বড় হয়েছে, ওরাই নেবে ওদের বাবা মা ভাই বোনের মৃত্যুর বদলা। আর লুকোচুরি নয়, এবার শত্রুদের সম্মুখে দাঁড়ানোর পালা। এই কথা বলতেই রেদওয়ান তালুকদারের মুখে কোনো কথা থাকল না। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল, ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ তার দৃষ্টি গেল রাজের দিকে। একবার রাজকে দেখল, তারপর রাহিকে। আর এইদিকে রাহি আর নূপুরের চোখে পানি। এতগুলো মানুষ মারা গেছে শুনে। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে রাহির হাত চেপে ধরল রেদওয়ান তালুকদার। কিছু না বলে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে। রূপা বেগম চিৎকার করে বললেন, পালাতে চাস? দাঁড়া, আমার কথা শেষ হয়নি। কিন্তু রেদওয়ান থামল না। সে জানে এই গল্পের শেষ এখানেই নয়, এই গল্পের শেষ হবে যখন রক্তের ঋণ শোধ হবে। সবার মুখে স্তব্ধতা। রূপা বেগমের মুখ থেকে বেরিয়ে আসা এক একটা বাক্য যেন বিদ্যুৎ চমকের মতো পরিবেশে আঘাত করছিল। সবার চোখ অবাক। আর মেহেরিন দাঁড়িয়ে ভাবছে, এই নারীটা বলছে রাজের বাবা মাকে খুন করে দিয়েছে কেউ, তার বোনকেও। এত নিকৃষ্ট, এত ভয়ঙ্কর মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? চোখ ভিজে আসছে মেহেরিনের। পাশে থাকা আকরাম চৌধুরীর চোখেও জল। একটা মুহূর্ত পুরো জায়গাটা নীরব, নিঃশ্বাস ফেলার শব্দও যেন থেমে গেছে। এর মধ্যেই সামনে এগিয়ে এলেন রূপা বেগম। তিনি চুপচাপ কাছাকাছি থাকা কাজী সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব একটু অবাক হলেও মাথা নেড়ে সম্মতি দিলেন। কাগজ কলম বের করে ভাবলেন, তা দেনমোহর কত লিখব? রূপা বেগম হঠাৎ মেহেরিনের পাশে গিয়ে দাঁড়ালেন। তার মাথায় হাত রেখে বললেন, এটা তোমার প্রাপ্য, তাই তুমি বলো দেনমোহর কত লিখব? মেহেরিন কিছুক্ষণ চুপচাপ থাকল, তার চোখে জল, মুখে কোনো কথা নেই। আর ঠিক তখনই রূপা বেগম নিজেই বললেন, দেনমোহর যেহেতু আজই শোধ করতে হবে, তাই লিখুন 50 লাখ। যদিও আমি জানি আমার রাজ কোনোদিন তার বউকে ছেড়ে দেবে না, তবু নিয়ম তো নিয়মই, লিখুন 50 লাখ। হঠাৎ মেহেরিন বলে উঠল, সাথে আরও লিখুন, ওর 212টা হাড় সব আমার, ওর হৃদয় আমার, তার সাথে ওর চোখ দুটো আর তার হাত সব আমার। সবাই চমকে উঠল। কাজী সাহেব কাগজ নামিয়ে বিস্ময়ে তাকালেন। মা, কি বলছো এসব? এগুলো তো দেনমোহর লেখা যায় না। মেহেরিন এবার কণ্ঠে অনড় দৃঢ়তা এনে বলল, আপনি লিখুন,
যেন কখনো ওর হাড় ভাঙলে কেউ না বলতে পারে ওগুলো তার ছিল। যদি ওর হৃদয় আমাকে ছাড়া অন্য কারোর জন্য নাচানাচি করে, তাহলে সেই হৃদয় এক কোপে 2 ভাগ করে দিলে যেন কেউ না বলতে পারে ওটা আমার ছিল। যদি আমায় ছাড়া অন্য কোনো নারীর দিকে সে কুদৃষ্টি দেয়, তাহলে সেই চোখ তুলে ফেললে কেউ যেন দাবি করতে না পারে ওই চোখ তার ছিল। আর যদি সে অন্য কোনো নারীকে স্পর্শ করে, তাহলে সেই হাত ভেঙে গুঁড়িয়ে দিলে যাতে কেউ বলতে না পারে ওগুলো তার ছিল, কারণ দিনভর তো আমার, তাই না? কাজী সাহেব বিস্ময়ে তাকিয়ে থাকলেন মেহেরিনের দিকে। তার ঠোঁটে শুধু একটাই বাক্য বের হলো, আল্লাহ, কি মেয়ে রে বাবা। সবার মুখে বিস্ময়, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না মেহেরিন এসব কি বলল। মাথা নিচু করে অনেকেই মুখ চেপে হাসছে, কেউ বা তাকিয়ে আছে রাজ আর মেহেরিনের দিকে অপলক। রাজ মনে মনে বলল, এই না হলে মিসেস শিকদার, যার কথা শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সাব্বাস বউ, তোমার জন্য গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। কিন্তু মুখে একটু কান্না মেশানো ভঙ্গি, নরম গলায় বলে উঠল, বউ, তুমি বিয়ের আগেই আমাকে ওপরে পাঠানোর প্ল্যান করে ফেলেছ নাকি? তারপর হেসেই বলে উঠল, কোনো সমস্যা নাই, লিখে দিন কাজী সাহেব। আমি আমার আপন নারী ছাড়া কারো দিকে তাকাবো না, স্পর্শ তো দূরের কথা, আমার হৃদয় আর কারোর জন্য নাচবে না। লিখে দিন কাজী সাহেব, সবার কপালে তো আর এরকম প্রতিভক্ত বউ জোটে না। আমার বউ প্রতিভক্ত না হলে আমি বউভক্ত হয়ে যাব, কোনো সমস্যা নেই। রাজের কথা শুনে চারপাশে হাসির একটা নরম ঢেউ বয়ে গেল। চুমকি কানে কানে বলল, কবি সাহেব নাকি বউভক্ত জামাই হবে রে। মেহেরিন মুচকি হাসে, মনে মনে বলে, বিয়ের স্বাদ সারা জীবনের জন্য মিটিয়ে দেব চান্দু। লাবিব মনের ভেতরেই হেসে উঠল, মনে মনে বলল, এইবার বুঝবে ভাই, কত চালে কত ধান, থকু কত ধানে কত চাল। আর কাজী সাহেব মনে মনে বলল, এই দুজনই যে এক একটা পাগল, এ জীবনে কত কিছুই যে দেখতে হবে আল্লাহ জানে। তবুও মুখে হাসি ধরে রেখে বললেন, আচ্ছা বাবা, লিখে দিচ্ছি। এখন আল্লাহর নামে বিয়ের কাজ শুরু করি। পবিত্র বন্ধনের সূচনা হয়। 2 পাশে 2 জন, এক পাশে রাজ, অন্য পাশে মেহরিন, মাঝখানে পাতাবাহার ফুলে সাজানো সাদা কাপড়। কাজী সাহেব রাজের দিকে ফিরে বললেন, বাবা। এইদিকে রাজ কাজীর কথাটা পুরোটা না শুনে বলে দিল, হ্যাঁ আমি রাজি, আলহামদুলিল্লাহ, কবুল। সবার কপালে হাত। কাজী সাহেব হতবাক হয়ে বললেন, বাবা, আগে তো আমাকে বলতে দাও। রাজ মুখটা কিঞ্চিত ভ্যাংচায়, আপনি এত স্লো কেন? আপনার বইয়ের জন্য তো আমার খুব দুঃখ হচ্ছে। কি দেখে যে আপনার সাথে বিয়ে করেছিল? কাজী সাহেব একটু বিরক্ত হলেন। তিনি বললেন, আমার বইয়ের জন্য দুঃখ করতে হবে না, নিজের চিন্তা করো, তোমার যে বউ। চুমকি চোখে জল নিয়ে হাসতে হাসতে বলে উঠল, তোর কবি সাহেব তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে রে। আহারে, বেচারার মুখটা দেখ। এই কথায় মেহবুবা আর আরফাও হেসে উঠল। মেহেরিন কিছু না বলে শুধু ঠোঁটে নরম এক হাসি। ওইদিকে রাজের কানে ফিসফিস করে বলে ওঠে লাবিব, ব্রো, একটু ধৈর্য ধরো, এত উত্তেজিত হচ্ছ কেন? কাজী সাহেব তো এখনো বলতেই শুরু করেননি। রাজমুখ বাঁকিয়ে বলল, তুই বুঝবি না লাবিব, আমার মতো বউ পেলে তুইও বুঝতি। কখন কি মুড বদলায় আর বিয়ে করবে না বলে বসে, তখন আমি কোথায় যাব? লাবিব হেসে গড়িয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঘর জুড়ে তখন নিঃশব্দ উত্তেজনা। বিয়ের মূল পর্বের কাজটা শুরু করেছে কাজী সাহেব। তিনি গম্ভীর গলায় বললেন, বাবা, আপনি কি এই বিবাহের সম্মতি প্রদান করছেন? রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। রাজ ঠোঁট বাঁকিয়ে ভ্রু কুচকে বলে উঠল, রাজি না থাকলে এখানে নাচতে আসছি নাকি? বইয়ের এমন মারার প্ল্যান শোনার পরেও যখন পালিয়ে যায়নি, তখন বুঝেই নিন রাজি তো আমি। শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠী রাজি। সবাই হেসে গড়াগড়ি খায়। হাসির স্রোত। কেউ মুখ চেপে ধরে রেখেছে, কেউ চোখ বুঝেছে। কাজী সাহেব মুখটা বিরক্ত করে বললেন, আচ্ছা আচ্ছা, এবার বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। রাজ ঠোঁট ফাঁক করে 32 পাটি দাঁত বের করে হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। সবাই হাসিতে মেতে উঠল। চারদিক যেন হালকা হয়ে গেল। এরপর কাজী সাহেব মেহেরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মা, আপনি কি এই বিবাহে সম্মতি দিচ্ছেন? রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। হঠাৎ নিস্তব্ধতা। মেহেরিন চুপ, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ নেই। চোখে অদ্ভুত এক বিষণ্ণতা, মনে হচ্ছে বুক চিরে কিছু বেরিয়ে আসতে চায়, কিন্তু গলায় আটকে আছে। চুমকি আসে, মেহেরিনের হাত ধরে বলে, বলে দে, বল। ফায়জা চৌধুরী মেহেরিনের মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে বললেন, বল মা, তুই পারবি। আর সেই মুহূর্তে রাজ আর থাকতে পারে না। উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, বউ, ও বউ, প্লিজ বলে দাও না, একটা কবুল, এই তো একটা শব্দ। দেখো, তোমার মুখে কবুল না শুনে আমার তো টেনশনে কিডনি লক হয়ে যাচ্ছে রে। প্লিজ বউ, বলে দাও। এই কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খায় আর একবার। ফায়জা চোখ মুছতে মুছতে হেসে ওঠেন। চুমকি তো হাসতে হাসতেই বলে, রাজভাইয়ের তো পুরো শরীর লকডাউন হয়ে যাচ্ছে। শেষমেশ মেহেরিন নিজেও আর ধরে রাখতে পারে না। চোখে জল, ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে ধীরে ধীরে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। এই শব্দ শোনা মাত্রই পুরো ঘর গর্জে ওঠে, আলহামদুলিল্লাহ। কারো চোখে জল,
কারো ঠোঁটে প্রশান্তির হাসি। একটি সম্পর্ক, দুটি হৃদয় আর অজস্র ভালোবাসার মানুষ এই বন্ধনের সাক্ষী হয়ে থাকলো। এই একটি শব্দ যেন হাজার বছরের অপেক্ষার জবাব হয়ে রইল। এবার সাদা কাপড়টা সরানো হলো, আর সাদা কাপড়টা সরানো মাত্রই ঘটে গেল এক অনভিপ্রেত অথচ মজাদার ঘটনা। রাজ যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক লাফে ঝাঁপিয়ে পড়ল মেহেরিনের ওপর। হঠাৎ এমন অনিয়ন্ত্রিত ভালোবাসায় মেহেরিন নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। একেবারে মাটিতে পড়ে গেল রাজ আর মেহেরিন। সবার সামনে নতুন বর বউ গড়াগড়ি খাচ্ছে। থ্যাঙ্কস বউ, মেহেরিন মুখ কুঁচকে বলে। আল্লাহ গো, আমার কোমর, ইস, কোমরটা আমার বোধহয় ভেঙেই গেল রে। আপনি মানুষ না হাতি? উঠুন উঠুন বলছি। রাজ বলল। তুমি আমায় হাতি বললা বউ? মেহেরিন দাঁতে দাঁত চেপে বলল। হাতি না বললে আর কি বলবো? এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন কেন? একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, তাই না? সবার চোখ তখনও এইদিকেই, কিন্তু কারো হাসি থামছে না। বড়রা এদিক ওদিক তাকিয়ে কেটে পড়ল। পাশে দাঁড়ানোদের মধ্যে হাসির রোল পড়ে গেছে। চুমকি, মেহবুবা আর আরফাতও একে অপরের ওপর পড়ে যাচ্ছে হাসতে হাসতে। লামিয়া পেট ধরে বসে পড়েছে মাটিতে। আরুষ আর মাহিরের চোখে জল চলে এসেছে হাসতে হাসতে। এইদিকে রাজ উঠে দাঁড়িয়ে মেহেরিনকে টেনে তুলল। মেহেরিন গা ঝেড়ে এক চোখ গরম করে তাকালো রাজের দিকে। রাজ আবারও দাঁত বের করে ফেলল। ঠিক তখনই লাবিব এসে পাশে ফিসফিস করে বলল, ব্রো, একটু কন্ট্রোল করো না নিজেকে প্লিজ। নতুন বউকে নিয়ে যদি স্টেজেই গড়াগড়ি খাও, হানিমুনে তো একেবারে ভূমিকম্প হবে মনে হচ্ছে। এই কথা শুনেই আবারও হাসির রোল পড়ে গেল। চুমকি হাসতে হাসতে বলে, তোর বিয়ে স্মরণীয় হয়ে থাকলো রে মেহেরিন। কি বিয়ে শুরু রে ভাই, কেউ বিশ্বাসই করবে না। মেহেরিন লজ্জায় চোখ নিচু করে হাসে, কিন্তু তার চোখের কোণায় যে আনন্দের টলমাটলে জল, সেটা কেবল কাছের মানুষগুলোই বুঝতে পারে। যতই বিয়ে করতে না চাক, এই মানুষটাকেই তো ভালোবেসেছিল, তার সাথেই আজীবন থাকতে চেয়েছিল। রাজ তখন সবাইকে বলে, চুপ, এত দাঁত বের করছিস কেন? আমি কি ক্লাউন নাকি? আর আমি আমার বউকে নিয়ে পড়েছি, পাশের বাসার ভাবিকে নিয়ে তো আর পড়িনি। তার এই কথা শুনে আবারও চারপাশে হাসির রোল বইতে শুরু করলো। আতঙ্ক, ভয়, রহস্য, হাসি, মজা, আনন্দের সাথে বিয়ের মুহূর্ত পেরিয়ে এলো সেই সময়, বিদায়। একটা মেয়ে তার শৈশব, কৈশোর, ঘর, মানুষ, স্মৃতি সবকিছু পেছনে ফেলে তার নতুন জীবনে পা বাড়ায়। এমন একটা সময় যা বাইরে থেকে যতই সুশোভিত মনে হোক, ভেতর থেকে এক ভয়ঙ্কর বেদনার আগুন। তেমনি এক আগুনের মধ্য দিয়ে পাড়ি দিচ্ছে মেহেরিন। চারপাশে কান্না, মায়ের, ফুপির, বোনের, ভাইয়ের, সবাই কাঁদছে, শুধু মেহেরিন কাঁদছে না। তার চোখ শুকনো, কিন্তু বুকটা যেন ভেতর থেকে ফেটে যাচ্ছে। কারণ সে জানে তার কান্না দেখলেই বাকিরা আরও ভেঙে পড়বে। তাই নিজের কান্না আটকে রেখে সবার শক্তি হতে চায় সে। মা জড়িয়ে ধরে বললেন, সবার সাথে মানিয়ে নিস মা, কাউকে কিছু বলার আগে ভাবিস, সবসময় ওদের মন বুঝে চলার চেষ্টা করবি। মেহেরিন শুধু মাথা নাড়ে, কিছু বলতে পারছে না সে। চুমকি আর মেহবুবা একসাথে এসে জড়িয়ে ধরে। চুমকি কাঁদতে কাঁদতে বলে, ভালো থাকিস রে, তোকে মিস করব। মেহবুবা বলে, তুই না থাকলে এই বাসাটা কত ফাঁকা লাগবে ভাবতেই কষ্ট হয়। মেহেরিন হাসি মুখে বলে, নিজেদের ও বাবা মায়ের খেয়াল রাখিস, আমার জন্য দোয়া করিস। আরফা এসে ভেজা চোখে বলে, আপু, তোমাকে খুব মিস করব। মেহেরিন ওকে জড়িয়ে ধরে হাসে, কিন্তু হাসির আড়ালে একটা চাপা কষ্ট পড়ে যায়। তখন আসে আকরাম চৌধুরী আর ফাইজা চৌধুরী। দুজনেই মেহেরিনের মাথায় হাত রেখে বলে, সুখী হমা। আরশ এসে মাথায় হাত রাখে, ভালো থাকিস সবসময়। দূরে দাঁড়িয়েছিল মাহির। মেহেরিন এগিয়ে যায় তার ছোট ভাইয়ের দিকে। মাহির এক ঝলকে বোনকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আর মেহেরিন মাথায় হাত রেখে হেসে বলে, আরে দেখ, আজকে আমি তোর আপদ, বিদায় হয়ে গেলাম। খুশি হওয়া উচিত তো তোর, তোকে আর কেউ বকবে না, রাজা হয়ে গেলি বাড়ির, বুঝলি? মাহির কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। শেষে আসে বাবা ফিরোজ মির্জা। তিনি মেহেরিনের হাত ধরে বলেন, চলো মা। তারপর রাজের হাতে মেয়েকে তুলে দিয়ে বলেন, আমার মেয়ের খেয়াল রেখো। রাজ মাথা নাড়ে, সম্মান দেখায়, কিন্তু মেহেরিন যখন বাবার বুকে জড়িয়ে পড়ে, তখন ফিরোজ মির্জা আর নিজেকে ধরে রাখতে পারে না। বুকের মধ্যে হু হু করে ওঠে কষ্টে। আমার মেয়েটাকে কখনো কষ্টে রেখো না রাজ। ভুল করলে রাগ দেখিও না, বুঝিও। আর না হলে হাড়গোড় ঠিক থাকবে না। ও তো আর অবলা নারী নয়। আমার মেয়ের জন্য চিন্তা হচ্ছে না, হচ্ছে তোমার জন্য। সাবধানে থেকো বাবা। রাজ মুখে দুঃখী হাসি এনে বলল, শ্বশুর আব্বা, ভয় দেখাবেন না, সাহস দিন। ফিরোজ মির্জা কাঁধে হাত রেখে বললেন, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু তুমি মায়ের খাবে বাবা। রাজ এবার জোরে বলে, শ্বশুর আব্বা। সবাই আর এক দফা হেসে ওঠে। তারপর রাজ উঠে সাজানো ঘোড়াটিতে হাত বাড়ায় মেহেরিনের দিকে। মেহেরিনও হাত ধরে উঠে বসে ঘোড়ার পিঠে। চারপাশের মানুষ কান্না ভেজা চোখে বলে, আল্লাহ তোমাদের মঙ্গল করুন, নতুন জীবনের জন্য শুভকামনা। টকবগে শব্দ তুলে ঘোড়াটি বাড়ি ছাড়ে, আর পেছনে পড়ে থাকে কিছু স্মৃতি,
কিছু চোখের জল আর একখণ্ড শূন্যতা। সবাই বিদায় নিয়েছে। রূপা বেগম, লাবিব, লামিয়া, প্রতিটি প্রিয় মুখ একে একে হারিয়ে গেছে বিদায়ের ঢেউয়ে। এখন শুধু রাজ আর মেহেরিন। নদীর ধারে নির্জন এক চাঁদনি রাত। আকাশ জুড়ে হাজার তারার ভিড়ে এক টুকরো সাদা চাঁদ ঝুলে আছে, আর নিচে দাঁড়িয়ে আছে নদীর পাশেই সেই সাদা ঘোড়াটি। মেহেরিন পা চুবিয়ে বসে আছে জলে। নদীর জল আজ যেন থমকে গেছে, চুপচাপ তাকিয়ে আছে নতুন এক জীবনের গল্পের দিকে। মেহেরিনের ভেতরে যেন এক শীতলতা। এই পরিবেশটা কেন জানি ওর খুব ভালো লাগছে। চাঁদের আলোয় ধোয়া এই রাতটা, এই মুহূর্তটা, সব কিছু যেন মোহময় ও কোমল। ওর মনটা যেন শান্ত হয়ে আসছে ধীরে ধীরে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা ডাক, আরিও না। মেহেরিন পেছনে ফিরে তাকায় না, শুধু ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। তারপর আবার মুখটা কেমন রাগি রাগি করে নেয়। পাশে এসে ধপ করে বসে পড়ে রাজ। হাতে 2 কাপ ধোয়া ওঠা চা। চুপচাপ 1 কাপ এগিয়ে দেয় মেহেরিনের দিকে। রাজ লক্ষ্য করে মেহেরিন মুখ ঘুরিয়ে আছে অন্যদিকে। রাজের ভেতর হালকা একটা দীর্ঘশ্বাস নেমে আসে। মনেই ভাবে, আল্লাহ মালুম কত যুগ লাগবে এই বইয়ের রাগ ভাঙাতে। তারপর একটু আবেগ নিয়ে আবারও ডাকে, আরিও না। সেই একই টান, একই নরম সুরে। মেহেরিন এবারও কিছু বলে না, শুধু রাজের দেওয়া চায়ের কাপটা হাতে নেয়। 2টো চুমুক দেয়, ঠোঁট নাড়িয়ে একটু চা খায়, কিন্তু মুখে কোনো শব্দ নেই। রাজ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর নিজের কাপটা বাড়িয়ে দেয়, মেহেরিনের কাপটা নিয়ে নেয়। বলে, দাও, এটা ভালো হয়নি, আমি খাই, তুমি এটা খাও। মেহেরিন কিছু না বলে কাপটা ছেড়ে দেয়। রাজের মুখে একটুখানি হাসি খেলে যায়। মেহেরিন মুখ ঘুরিয়ে ফেলে আবার, আর মুচকি হাসে। চুপচাপ নিজের কাপে চুমুক দেয়। আর রাজ, সে নিজের কাপের ঠিক সেইখানটায় ঠোঁট ছোঁয়ালো যেখানে একটু আগে মেহেরিন চুমুক দিয়েছিল। বাকি চাটা ধীরে ধীরে পান করে। চাঁদের আলো, নদীর শব্দ আর নিঃশব্দে গড়ে ওঠা এক সম্পর্কের শুরু। এটাই কি তবে ভালোবাসা? টিং টিং করে রাজের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে লাবিব কলিং। রাজ কল রিসিভ করে বলে, বল। লাবিব উত্তরে হেসে বলে, কখন আসবা ব্রো, অপেক্ষা করছি। রাজ হালকা হেসে উত্তর দেয়, আজ শহরটা ঘুরবো বউকে নিয়ে, তারপর যাব। লাবিব হাসি মুখে বলে, ওকে, অল দ্য বেস্ট ভাইজান। রাজ কল কেটে দেয়। মেহেরিন পাশেই চুপচাপ বসে আছে। নদীর জল পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে ধীরে ধীরে। আকাশ জুড়ে চাঁদ আর তারার আলো। হঠাৎ রাজ শুয়ে পড়ে ঘাসের ওপর। মেহেরিন একবার তাকায় তার দিকে। এরপর হঠাৎ করে রাজ মেহেরিনের হাত ধরে টেনে নেয় নিজের বুকে। মেহেরিন অবাক, রেগে গিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন। আপনার শুতে ইচ্ছে করছে, শুয়ে থাকুন, আমাকে চালাচ্ছেন কেন? রাজ হেসে বলে, জানো আরিও না, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের রাতে বউকে বুকে জড়িয়ে হাজার তারা আর এক টুকরো চাঁদের সামনে এভাবে কিছু সময় কাটাবো। মেহেরিন চুপ করে যায়, কোনো শব্দ করে না, শুধু শুয়ে থাকে রাজের বুকের ওপর। তারপর রাজ মেহেরিনের মাথায় হালকা একটা চুমু খায়। মেহেরিন চোখ বন্ধ করে নেয়, শুধু একটা তৃপ্তির হাসি খেলে যায় ঠোঁটে। হ্যাঁ, যতই রাগ করুক, এই মানুষটার জন্যই তো মনটা কেঁদেছিল। এই মানুষটার হাত ধরেই তো জীবন কল্পনা করেছিল। মেহেরিন রাজকে জড়িয়ে ধরে। রাজ হেসে নিজেও ওকে জড়িয়ে ধরে। তারপর ধীরে বলে, বউ। মেহেরিন নিচু গলায় বলে, হুম। রাজ এবার দুষ্টুমি করে বলে, তুমি কি এখানেই বাসর করতে চাও? মুহূর্তেই উঠে পড়ে মেহেরিন। রাজের বুকে একটা কিল মেরে এক হাতে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, অসভ্য নির্লজ্জ লোক। রাজ হেসে উঠে পড়ে, আবার মেহেরিনকে টেনে নেয় বুকে, আর হাসতে হাসতে বলে, অসভ্য হলেও মন্দ হতো না এই চাঁদতারার মাঝে বাসর করতে। মেহেরিন রেগে গিয়ে বলে, চুপ করুন, অসভ্য ঠোঁটকাটা লোক একটা। রাজ হেসে ওঠে, সেই হাসি যেন শরীর কাঁপিয়ে তোলে। আর মেহেরিন, সেও শেষমেশ হাসিতে ভেঙে পড়ে। চাঁদের নিচে তারার ভিড়ে 2 জন মানুষ, একটা ভালোবাসার শুরু। অনেকক্ষণ একে অপরের নীরব সান্নিধ্যে কাটালো রাজ আর মেহেরিন। হঠাৎ রাজ উঠে বসে, কারোর সঙ্গে ফোনে কথা বলে। তারপরই এক ঝলকে এসে হাজির হয় ফুল দিয়ে সাজানো একটা রিকশা। ফুল দিয়ে বাঁধানো, ঝিকিমিকি করছে চারপাশ। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। রিকশা চালক এগিয়ে এসে বলে, চলুন মামা। মেহেরিন বিস্ময়ে বলে, আরে মামা আপনি? লোকটা হেসে বলে, হ্যাঁ মামি, কেমন আছেন? মেহেরিন হেসে বলে, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি তো। লোকটা হাসি মুখে বলে, মামা পাঠাইছিল সেই দিন আপনার জন্য। রাজ একটু মাথা চুলকে বলে, চলুন ম্যাডাম, শহরটা একটু ঘুরি। রিকশা চলতে শুরু করে। মেহেরিন রাজের পাশে বসে, মুখে ম্লান হাসি, চোখে বিস্ময়। শহরের আলো ঝলমলে পথ ধরে তারা ঘুরে বেড়ায়। হঠাৎ রাজ বলে, মামা, ওই জায়গাটায় নামান।
রিকশা থামে। রাজ আগে নেমে হাত বাড়ায়। নামো আরিওনা। মেহেরিন হাত ধরে নামে। রাজ ওকে নিয়ে ঢুকে পড়ে একটা ছোট্ট ফুলের দোকানে। সেখান থেকে কিনে নেয় 2টো বেলি ফুলের মালা। মেহেরিনের হাতে পরিয়ে দেয়। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবতে থাকে এই মানুষটা কিভাবে এমন করে আমার মনের খবর জানে। তার চোখে জল চলে আসে। রাজ মালা পরিয়ে দিয়ে 2 হাত তুলে নেয়। সেই হাতগুলোতে চুমু খায়। 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহেরিনের গাল বেয়ে। রাজ আতকে উঠে বলে, আরিওনা, এই আরিওনা, কি হয়েছে? কোথাও ব্যথা পেয়েছ? বলো না আমায়। মেহেরিন কিছু না বলে রাজকে জড়িয়ে ধরে। রাজ বিস্ময়ে স্থির। তারপর সেও ওকে জড়িয়ে ধরে। বাড়ির কথা মনে পড়ছে? আচ্ছা কেঁদো না, কালই নিয়ে যাব। মেহেরিন কিছু বলে না, শুধু ফিসফিসিয়ে বলে, বাড়ি চলুন। রাজ সম্মতি দেয়। আবার কারোর সঙ্গে ফোনে কথা বলে। তখনই এসে হাজির হয় ফুল দিয়ে সাজানো একটা বাইক, সাথে একটা ছেলে। মেহেরিনকে সালাম দিয়ে চাবি রাজের দিকে দিয়ে চলে যায়। মেহেরিন বিস্মিত হয়ে বলে, আপনি এত কিছু প্ল্যান করে রেখেছিলেন? যদি আমার বিয়েটা হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে যেত? রাজ হেসে বলে, আমার কাছে প্ল্যান বি ছিল। মেহেরিন তাকিয়ে বলে, প্ল্যান বি? রাজ চোখে চোখ রেখে বলে, প্ল্যান বি হচ্ছে আমার প্ল্যান এ কখনোই ব্যর্থ হতে পারে না। মেহেরিন মুখ শক্ত করে বলে, আপনি আসলে একটা অসভ্য লোক। রাজ হেসে বলে, ওইটা শুধু আপনার কাছে ম্যাডাম, এবার চলুন, অনেক কাজ বাকি, খেলাধুলাও। মেহেরিন চোখ গরম করে তাকায়। রাজ আবার হেসে বলে, আচ্ছা বাবা, আর কিছু বলবো না, চলো। মেহেরিন বাইকে উঠে বসে। রাজ বলে, ধরে বসো। মেহেরিন কিছু বলে না, কিন্তু রাজকে পেছন থেকে চেপে ধরে। রাজ হেসে বলে, আমায় মারতে চাও নাকি? মেহেরিন পেছন থেকে আরও জোরে জড়িয়ে ধরে। রাজ হাসে। বাইক ছুটে চলে। চাঁদের আলোয় শহরের বাতাসে মেহেরিন ধীরে ধীরে আঁকড়ে ধরে তার ভালোবাসাকে। হঠাৎ রাজ গান ধরে, আর পেছন থেকে তাল মিলিয়ে দেয় মেহেরিন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এভাবেই তারা পৌঁছে যায় শিকদার বাড়িতে, ভালোবাসার স্মৃতিতে ভরা শহরটা পেছনে রেখে। রঙিন বাতি সাজানো উঠোন, আর বেলি, রজনীগন্ধা ও গোলাপের সুগন্ধে মাখা বাতাস। রাজ মেহেরিনের হাত ধরে বলল, চলো আরিওনা, আজ তোমার রাজ্যে পা রাখার দিন। মেহেরিন ধীরে ধীরে এগোয় রাজের সঙ্গে। ডোরবেল বাজতেই দরজা খুলে লামিয়া। মেহেরিনকে দেখে সে এক ঝলক হেসে বলে, ওয়েলকাম টু আওয়ার লাইফ অ্যান্ড হাউস ভাবিমণি। পেছনে এসে দাঁড়ান রূপা বেগম। মেহেরিনকে বরণ করে নেন রূপা বেগম। মেহেরিন ওনাকে সালাম করে। রূপা বেগম মেহেরিনকে আঁকড়ে ধরে বলেন, তোমার স্থান আমার পায়ে না মা, বুকে। মেহেরিনও জড়িয়ে ধরে এই মমতাময়ী শাশুড়িকে। ঠিক তখনই হাজির হয় লাবিব। হেসে বলে, উফ মা, ভাবিকে ছাড়ো এখন, কাল সারাদিন আদর করো, এখন তো একটু ঢুকতে দাও, ওরা তো ক্লান্ত। রূপা বেগম মেহেরিনকে ছেড়ে দেন। মেহেরিন পা ভেতরে রাখে। চোখ বড় হয়ে যায় তার বিস্ময়। ফুল দিয়ে সাজানো গোটা ঘরটা। পায়ে পায়ে এগোতে এগোতে তার মনে হয় সে যেন কোনো রূপকথার রানী। রাজ চোখের ইশারায় মেহেরিনকে সামনে এগোতে বলে। ফুল ঝরে পড়ে ওপর থেকে। চারিদিকে রঙিন পাপড়ির বৃষ্টি। মেহেরিন হাঁটছে ফুলের পথে, রাজের ঘরের দিকে। প্রতিটি পা যেন কোনো কবিতার পংক্তি। তাদের সামনে এসে দাঁড়ায় লাবিব আর লামিয়া। দরজার সামনে দাঁড়িয়ে পথ রোধ করে। রাজ বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোদের? লামিয়া মুখ টেপে বলে, টাকা দাও, না হলে ঢুকতে দেব না। রাজ চোখ বড় করে, কত? লাবিব গম্ভীর গলায় বলে, স্রেফ 2 লাখ। রাজ হতবাক, কি? যদি না দিই? লামিয়া হেসে বলে, তেমন কিছু না, না দিলে তোমার বউ আমার ঘরে থাকবে আজ। রাজ ঠোঁট চেপে ধরে। মেহেরিন মুখ নিচু করে হাসে। তখনই লামিয়া মেহেরিনের হাত ধরে বলে, ভাবি মনি, আজ তুমি আমার ঘরে থাকবে, ঠিক আছে? রাজ বলে ওঠে, মামার বাড়ি পেয়েছিস নাকি? আমার বিয়ে করা বউ তোর ঘরে কেন থাকবে? বলেই মেহেরিনের হাত টেনে নিজের কাছে টেনে নেয়। মেহেরিন মিষ্টি হেসে বলে, দিয়ে দিন না ওদের টাকা। রাজ বলেই ফেলে, বউ বলেছে মানে দিতেই হবে। রাজ কার্ড বের করে দেয়, নাও নিয়ে যাও, কিন্তু মনে রেখো আমি কেবল আমার বউয়ের কথাই শুনি। লামিয়া আনন্দে মেহেরিনকে জড়িয়ে ধরে, তুমি আমাদের লাকি চ্যাম্প ভাবি। বলেই মেহেরিনের গালে একটা চুমু খেয়ে পালিয়ে যায়। লাবিব রাজের দিকে তাকিয়ে অল দ্য বেস্ট ভাইজান বলে চলে যায়। মেহেরিন আর রাজ একসঙ্গে রাজের ঘরের দিকে এগোয়। একটা নতুন জীবনের প্রথম দরজা খুলে যায়। ঘরে পা রাখতেই মেহেরিন থমকে দাঁড়ায়। সামনে একটা স্বপ্নময় দৃশ্য। ঘর জুড়ে ফুলের বাগিচা, চারপাশে লাভ বেলুন, কোনায় কোনায় নানা রঙের রঙিন মোমবাতির আলো নরম হয়ে পড়েছে। আর বিছানাটি যেন এক ফুলের ভেলা। তার মাঝখানে লেখা, কবি সাহেব প্লাস আরিওনা। মেহেরিনের শ্বাস আটকে আছে। চারপাশে তাকিয়ে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
এটা কি তার জন্য? পেছন থেকে রাজ এসে দাঁড়ায়। মেহেরিনের বিস্ময় মাখা মুখ দেখে মুচকি হেসে ফোনটা বের করে একটা ছবি তুলে ফেলে। ক্লিকের শব্দে মেহেরিন ফিরে তাকায়। এত সুন্দর করে সাজালো কে? মুগ্ধ কণ্ঠে প্রশ্ন করে সে। রাজ এগিয়ে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে, আপনার কবি সাহেব, তার আরিওনার জন্য। এই কথাগুলো যেন বিদ্যুৎ হয়ে ছুটে যায় মেহেরিনের সারা শরীরে। সে একটু পেছোতে চায়, কিন্তু রাজ তাকে থামিয়ে ধরে। কোথায় পালাবেন ম্যাডাম? আপনার পালাবার পথ বন্ধ। আপনি এখন কবি সাহেবের ভালোবাসার খাঁচায় বন্দী। মেহেরিন ফিসফিসিয়ে বলে, আমি আমি তো। কিন্তু রাজ আর কোনো সুযোগ না দিয়ে মেহেরিনের ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখে। নিজের রাজত্ব চালায় মেহেরিনের ঠোঁটে। মেহেরিন কেঁপে ওঠে। রাজের চুল আঁকড়ে ধরে। সময় থেমে যায়। অনেকক্ষণ সময় ওভাবেই কেটে যায়। রাজ ধীরে ধীরে মেহেরিনকে ছেড়ে দেয়। মেহেরিন জোরে জোরে নিঃশ্বাস নেয়, মাথা নিচু করে ফেলে। রাজ এক ঝলক তাকিয়ে আবার পাশের আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে মেহেরিনের দিকে বাড়িয়ে দেয়। ফ্রেশ হয়ে আসো, নামাজ পড়তে হবে। মেহেরিন মাথা নেড়ে বলে, আগে গয়না খুলতে হবে। সে গয়না খুলতে থাকে, চুড়ি, কানের দুল, কিন্তু গলার হারটা খুলতে পারছে না। রাজ চুপচাপ এসে ওর মাথার ওড়নাটা সরিয়ে দেয়, চুলগুলো কাঁধ থেকে সরিয়ে দেয়। মেহেরিন তার স্পর্শে কেঁপে ওঠে। রাজ খুব সাবধানে গলার হার খুলে দেয়। এরপর মেহেরিনের কপালে এক গভীর চুমু এঁকে দিয়ে বলে, যাও, ফ্রেশ হয়ে এসো। মেহেরিন শাড়িটা নিয়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর বের হয়ে আসে, নীল শাড়িতে, ভেজা চুলে, এক অপার্থিব রূপে। চুল থেকে টুপটাপ করে জল পড়ছে, যেন আকাশের তারা ঝরে ঝরে নেমে আসছে তার ঘরে। রাজ মেহেরিনকে এমন অবস্থায় দেখে ঢোক গিলে ধীরে ধীরে এগিয়ে আসে। মেহেরিন এক ধমকে বলে, খবরদার কাছে আসবেন না। এখন যদি কাছে আসেন খুব খারাপ হবে। রাজ বউ বলে আর্তনাদ করে, নামাজ পড়তে হবে, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। গম্ভীর কণ্ঠে বলে মেহেরিন। রাজ এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যায়। আর মেহেরিন তার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই কবি সাহেবকে ভালো না বেশি থাকা আর কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই কবি বিষয়ে একটা খুব বজ্জাত, অসভ্য শয়তান ঠোঁটকাটা। তারপর আবার বলে, ভালো তো আমি আপনাকে অনেক বাসি, কিন্তু আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। ওইগুলো পই পই করে হিসাব নেব। যদি না নিতে পারি, আমিও মিসেস শিকদার নই। আমাকে কাঁদিয়েছেন, তাই না? কষ্ট দিয়েছেন, এখন বুঝবেন। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাজ। নীল পাঞ্জাবি, সাদা পায়জামা, ভেজা চুল থেকে এখন টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে। চোখে এক অদ্ভুত প্রশান্তি। মেহেরিন চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। এই মানুষটা কি সত্যিই তার কাব্যের নায়ক, যার নাম রাজ, কিন্তু যার ভালোবাসায় সে হয়ে গেছে এক কবিতার চাঁদনি রাত্রি। রাজ মেহেরিনের চোখে সেই দৃষ্টিটা দেখে হেসে ফেলে। বউ, আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? মেহেরিন চোখ নামিয়ে ফেলে, মুখে কিছু না বললেও ঠোঁটের কোণে হালকা হাসি। রাজ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুটো জায়নামাজ নিয়ে আসে। একটা মেহেরিনের হাতে তুলে দেয়, আর একটা নিজের জন্য বিছিয়ে নেয়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে যায়। একসাথে তাকবীর, একসাথে রুকু, একসাথে সিজদা। দুজনের নিঃশ্বাস যেন মিলিয়ে যায় সেই এক পবিত্র শ্বাসে। নামাজ শেষে দুজন হাত তুলে আল্লাহর দরবারে নিজেদের নতুন জীবনের জন্য মোনাজাত করে। রাজের চোখ বন্ধ, ঠোঁটে কাঁপা কাঁপা কণ্ঠ। হে আল্লাহ, তুমি আমার জীবনে এই মানুষটিকে পাঠিয়েছ। আমি কৃতজ্ঞ। যতদিন এই প্রাণ থাকবে আমি তার পাশে থাকতে চাই, তাকে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। মেহেরিনের চোখ ছলছল করে ওঠে। সে নিজের মনের গভীর থেকে বলে, হে রব, এই মানুষটা যেন আমার কবি সাহেব হয়ে থাকে সারা জীবন, আর আমি তার চিরদিনের আরিওনা। দুজনের হাত তখনও ওপরে, কিন্তু মনে অনেক গভীরে গেঁথে গেছে একটাই অনুভব, ভালোবাসা। যে ভালোবাসা আল্লাহ তাআলার ছায়াতলে পবিত্রতা পায়। মোনাজাত শেষ করে এসেই মেহেরিনের কোলের ওপর মাথা রাখে রাজ। মেহেরিন কিছু বলে না, কেন জানি কিছু বলতে ইচ্ছে করছে না। মেহেরিন চুপচাপ তাকিয়ে থাকে তার কবি সাহেবের দিকে। এই মানুষটা তার ভালোবাসা, তার প্রথম প্রেম, তার জীবনের এমন এক পুরুষ যাকে সে চেয়েছিল তার স্বামী, তার ভাগ্যের লেখা, জীবন মরণের সাথী হিসেবে। ভেবেই বুকটা ভরে আসে এক অপার্থিব সুখে। কিছুক্ষণ পরে রাজ হঠাৎ উঠে যায়। মেহেরিন কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে। রাজ কয়েকটা ছোট ছোট বক্স আর শপিং ব্যাগ নিয়ে আসে। একটা ব্যাগ মেহেরিনের হাতে দিয়ে বলে, এটা আমার সর্বপ্রথম উপার্জনের টাকায় কেনা। দুটো শাড়ি কিনেছিলাম। আমার তো মা নেই, তাই ওটা আমার আরেক মা, মানে মামুনিকে দিয়েছি। আর এটা তোমার জন্য, আমার সহধর্মিনীর জন্য। তারপর একটা বক্স মেহেরিনের হাতে দেয়। এই নেকলেসটা সেই দিন কিনেছিলাম, যেদিন প্রথম ভাবলাম তোমাকেই বউ করব। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর তোমাকেই বানাবো আমার বউ, আমার জীবনের সাথী। মেহেরিন কিছু বলে না, শুধু অপলক তাকিয়ে থাকে রাজের দিকে। আরও একটা ছোট্ট বক্স এগিয়ে দেয়।
এটা আমাদের বংশের শিকদার পরিবারের ঐতিহ্য। সব বউদের দেওয়া হয় এটা। এই নাকফুলটা আমার মায়ের হাতের শেষ চিহ্ন। আজ এটা তোমার, তুমি পরবে এটা আরিওনা। আজ আমার মা থাকলে হয়তো সে নিজের হাতেই পরিয়ে দিত তোমাকে। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তার হৃদয়ের প্রতিটি কোণে বাজতে থাকে রাজের কথা। সে নিঃশব্দে নাকফুল হাতে নেয়। শেষে রাজ নিজের হাতে একটা আংটির বক্স খোলে, একটা আংটি বের করে, মেহেরিনের দিকে হাত বাড়ায়। মেহেরিন নিঃশব্দে হাত বাড়ায়। রাজ নিজের হাতের সেই আংটিটা পরিয়ে দেয়। তারপর হালকা হেসে একটা চুমু দেয় মেহেরিনের হাতে। কিন্তু মেহেরিন মুহূর্তেই নিজেকে সরিয়ে নেয়। রাজ কিছু বলে না। মেহেরিন চুপচাপ শপিং ব্যাগ আর বক্সগুলো নিয়ে উঠে যায়, আলমারিতে গুছিয়ে রাখে। তারপর কোনো কথা না বলে বিছানার ফুলগুলো সরিয়ে দেয়, চাদর ঠিক করে শুয়ে পড়ে। রাজ তাকিয়ে বলে, বউ তুমি শুয়ে পড়লে? আজ তো আমাদের বাসর রাত। মেহেরিন কিছু না বলে অন্য পাশে মুখ ফিরিয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসির মধ্যে যেন একটা অভিমান লুকিয়ে আছে। রাজ কাছে আসে, হাত ধরতে চায়। মেহেরিন বলে, খবরদার, আমাকে ছুতে যাবেন না। রাজ অবাক হয়ে বলে, তুমি আমার বিয়ে করাবো? তোমাকে ছোবো না তো কাকে ছোবো? পাশের বাড়ির ভাবিকে? মেহেরিন টিটকারি মেরে বলে, ও তার মানে পাশের বাড়ির ভাবির সাথে আপনার? এতটুকু বলতেই রাজ মেহেরিনের হাত ধরে বলে, ছি 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 বউ, আমাকে এমন ভাবো? ছি, বিশ্বাস করো বউ, আমার কোনো ভাবির সাথে কিচ্ছু নাই। আমি মন প্রাণ জীবন যৌবন সব কিছু দিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। মেহেরিন প্রথমে হাসলেও এখন কেমন যেন হয়ে গেল। মেহেরিন উঠে বসে, হাতটা ঝাঁকিয়ে ছুঁড়ে দেয়। তার চোখ দুটো ছলছল করে ওঠে। একদম ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না। আপনি যা করেছেন আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি পারবো না। এই বলে সে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। কেবল বিছানায় নেমে আসে এক নীরব রাতের দীর্ঘশ্বাস। রাজ ক্ষীণ গলায় বলে ওঠে, বউ তুমি আমার সাথে এমন অন্যায় করতে পারো না। বাসর করার অধিকার তো আমারও আছে। স্বাধীন দেশের নাগরিক আমি। তুমি আমার স্বাধীনতা কেড়ে নিতে পারো না। বাসর করা আমার স্বামীগত অধিকার, আর আমার অধিকার তোমাকে দিতেই হবে। তোমার এই অবিচার অন্যায় কিন্তু জাতি মেনে নেবে না। মেহেরিন চোখ পাকিয়ে বালিশটা ছুঁড়ে মারে তার দিকে। না মানলে না মানুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। চুপচাপ ঘুমিয়ে পড়ুন। রাজ হতবাক, মুখ ভার করে বিছানায় বসে আছে, নীরবে বকবক করতে থাকে। আর মেহেরিন চুপচাপ শুনতে থাকে হাসি চেপে। রাজ হঠাৎ গান ধরে, ও বউ কেন আমার কাছে আসো না? ও বউ তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ কেন আমার কাছে আসো না? গানটা শেষ হতেই মেহেরিন উঠে পড়ে। আস্তে আস্তে রাজের দিকে এগিয়ে যায়। রাজ ভাবে হয়তো তার বউয়ের রাগ ভেঙে গেছে, তাই সে চুমু দিতে আগাচ্ছে। অমনি ধপাস, রাজ পড়ে গিয়ে আহাম্মকের মতো তাকিয়ে আছে মেহেরিনের দিকে। তারপর বলে, তুমি আমায় বাসরাতে ফেলে দিয়ে মাজা ভেঙে দিলে বউ। ও বউ, এটা তো আমার করার কথা ছিল। মারামারি করো ভালো কথা, তাই বলে তুমি আমার বাসর রাতেও মারামারি করবে? এটা কিন্তু জাতি কোনো কালেই মেনে নেবে না। মেহেরিন উঠে গিয়ে রাজের হাত ধরে টেনে ঘরের বাইরে বের করে দেয়। তারপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়। রাজ অবাক, দরজার দিকে তাকিয়ে থাকে অবুঝ বাচ্চার মতো। তারপর দরজা ধাক্কা দিয়ে বলে, বউ দরজা খোলো, আমি আর কিচ্ছু বলবো না, প্লিজ ঘরে ঢুকতে দাও। ও বউ, আরিও না। মেহেরিন দরজার কাছে দাঁড়িয়ে ঠোঁট চাপা হাসিতে ফেটে পড়ে। মনে মনেই বলে, আমাকে কষ্ট দেওয়া এখন কেমন লাগে? আমাকে কষ্ট দেওয়ার হিসাব আমি পই পই করে নেব। মিস্টার শিকদার হাড়ে হাড়ে বুঝতে পারবে আমি কি জিনিস। এই কথা ভেবেই বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ে। আর এদিকে রাজ বারবার ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর পায় না। শেষমেশ হতাশ হয়ে চলে যায় লাবিবের রুমে। লাবিব দরজা খুলেই অবাক, আরে ব্রো, এত রাতে নিজের রুম ছেড়ে এখানে কেন? রাজ কিছু বলে না, সরাসরি গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। লাবিব হতভম্ব, কয়েক সেকেন্ড পর হেসে বলে, ভাবি বের করে দিয়েছে বুঝি? রাজ একটা বালিশ ছুঁড়ে মারে লাবিবের দিকে। আর একটা কথা বললে তোকে আমি ঘর থেকে বের করে দেব। লাবিব হেসে বলে, বাহ, ভাবি তোমাকে বের করেছে আর তুমি আমাকেও বের করবে? দারুণ ভারসাম্য। রাজ গম্ভীর মুখে চেয়ে থাকে। লাবিব হাত তুলে বলে, ওকে ওকে, আর কিচ্ছু বলবো না। এই বলেই পাশেই শুয়ে পড়ে। আর রাজ চোখে ঘুম নেই, মনে শুধু সেই দরজা, আর দরজার ওপারে তার বউ। ভোরবেলায় মেহেরিনের ঘুম ভেঙে যায়। চোখ মেলে উঠে বসে। দূরে কোথাও থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। পাশ ফিরে দেখে বিছানা খালি। একটা শান্ত হাসি খেলে যায় তার মুখে। নিঃশব্দে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। তারপর কিছুক্ষণ শুয়ে থাকে। আর তারপর কিছু একটা ভাবতে ভাবতে বের হয়ে আসে ওয়াশরুম থেকে। নতুন বউ হয়ে শুধু শাড়ি পরে বসে থাকলেই চলবে না। এই ভাবনায় যেন তাকে টেনে নেয় রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকতেই দেখে একটা মেয়ে বাসন মাজছে, সম্ভবত হেল্পিং হ্যান্ড। মেয়েটি মেহেরিনকে দেখে চমকে উঠে বলে, আরে ম্যাডাম, আপনি এত সকালে? কিছু লাগবে? আমি করে দিচ্ছি। মেহেরিন হেসে বলে, কিছু লাগবে না। তোমার নাম কি?
মেয়েটি হেসে উত্তর দেয়, আমার নাম কুলসুম ম্যাডাম। মেহেরিন মায়ামাখা হাসি দিয়ে বলে, সুন্দর নাম, ঠিক তোমার মতোই। আর হ্যাঁ, আমাকে ম্যাডাম না বলে আপু বা ভাবি বলবে। কুলসুম যেন খুশিতে ডানা মেলে। আচ্ছা ভাবি। মেহেরিন জিজ্ঞেস করে, একটা সাহায্য করবে? এই বাড়ির সবাই সকালে কি খেতে পছন্দ করে একটু বলবে? কুলসুম ভাবে, তারপর বলে, আম্মা মানে লাবিব ভাইজানের আম্মা, উনি দুধ চা খান, চিনি একটু কম দিয়ে, সাথে পরোটা আর ডিম ভাজি। লামি আপা স্যান্ডউইচ আর জুস খান। আর লাবিব ভাই, উনি যেটা দেন সেটাই খান। বড় ভাইজান মানে আপনার স্বামী, উনি তো তেমন কিছু খায় না, তবে শুনেছি আলুর পরোটা আর মুরগির ঝোল নাকি তার খুব প্রিয়। মেহেরিন মুচকি হেসে বলে, বুঝেছি। আর তুমি? কুলসুম একটু থমকে যায়। আমি? আমাকে তো কেউ কখনো জিজ্ঞেসই করে নাই ভাবি। মেহেরিন আন্তরিক গলায় বলে, তবে আজ আমি করলাম, এবার বলো তো। কুলসুম মাথা নিচু করে বলে, আমার না নুডলস খুব ভাল লাগে ভাবি। মেহেরিন হেসে বলে, তাহলে আজ নুডলসই হবে। কুলসুম বলে, আমি ঝটপট তাইলে সব রান্না করে ফেলতেছি ভাবি। মেহেরিন শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে হাত লাগিয়ে বলে, তোমার করতে হবে না, আমি করছি, তুমি শুধু আমাকে সাহায্য করো। কুলসুম আটকে উঠে বলে, আরে ভাবি, আপনি নতুন বউ, আপনার কাজ করলে চলবে, আম্মা জানলে আমার রক্ষা নাই। মেহেরিন শান্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, আমি আছি তো, আর তুমি তো আমাকে সাহায্য করবেই। কুলসুম বারবার না করলেও শেষমেশ রাজি হয়। দুজন একসাথে রান্না শুরু করে, মাঝে মাঝে হাসাহাসি, মাঝে মাঝে ঝোলের স্বাদ দেখে ঠিক করে। রান্নার ফাঁকে মেহেরিন ঘড়ির দিকে তাকায়, তারপর কুলসুমকে বলে, তোমার ভাইজানরা কখন ওঠে? কুলসুম বলে, 8টার মধ্যে উঠে যায় ভাবি। মেহেরিন মাথা নাড়ে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি শেষ করি। তার চোখে মুখে এক নতুন আলোর ছায়া, নতুন সংসার, নতুন দায়িত্ব, আর রাজের জন্য এক ফালি নরম মমতা। 7:30 বাজে। মেহেরিন আর কুলসুম মিলে সব রান্না শেষ করেছে। নাস্তার আইটেমগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। এমন সময় ঘরের দিক থেকে বের হয়ে এলেন রূপা বেগম। রান্নাঘরে মেহেরিনকে দেখে থমকে দাঁড়ালেন। আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। মেহেরিন ঘুরে দাঁড়িয়ে হেসে বলে, কেন মামনি, রান্নাঘরে আসা কি আমার মানা? রূপা বেগম একটু গম্ভীর গলায় বললেন, না তা নয়, কিন্তু তুমি তো নতুন বউ, এখনই রান্না করার দরকার নেই, আমি আর কুলসুম মিলে সব সামলে নিতে পারি। তুমি তো এই বাড়ির বউ, কাজের মেয়ে না যে সব কিছু করতে হবে। হালকা হেসে আবার বললেন, হ্যাঁ, মাঝে মধ্যে শখ করে রান্না করলে আলাদা কথা। মেহেরিন হেসে উত্তর দিল, মামনি, আমি তো আমার বাড়িতেও রান্না করতাম, চিন্তা করবেন না, কষ্ট হলে অবশ্যই আপনাকে জানাবো। রূপা বেগম কিছু বললেন না, সোফায় গিয়ে বসে পড়লেন। তারপর কুলসুমকে বললেন চা দিতে। মেহেরিন নিজেই ট্রেতে করে 3 কাপ চা নিয়ে এলো। একটা কাপ রূপা বেগমকে দিল, একটা নিজে নিল, আর একটা কুলসুমকে দিয়ে বলল, এই নাও কুলসুম আপা, তোমার চা। রূপা বেগম মেহেরিনের ভদ্রতা ও আচরণ দেখে খুশি হলেন। চায়ের এক চুমুক নিয়ে বললেন, বাহ, বৌমা দেখি দারুণ চাও বানায়, তবে চায়ের স্বাদটা একটু আলাদা লাগছে, কেন গো? মেহেরিন হেসে বলল, কারণ আমি এতে গোলমরিচ আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে এনেছি মামুনি। রূপা বেগম খুশি হয়ে বললেন, খুব ভালো হয়েছে, তোমায় তো 10-এ 11 দিতে হয়। মেহেরিন হেসে ফেলে। পাশ থেকে কুলসুম বলে ওঠে, আরে বাস, ভাবি তো আজ পুরাই ফাটাই দিলেন, চা আসলেই মজা হয়েছে। ঠিক তখনই নিচে নেমে আসে লামিয়া। মেহেরিনকে দেখে বলে, আরে ভাবিমণি, তুমি এত সকাল সকাল উঠে গেছ? মেহেরিন হাসে। লামিয়া বলে, ও কুলসুম আপা, আমার জুস দাও তো। মেহেরিন তাড়াতাড়ি বলে, তুমি বসো, আমি দিচ্ছি। লামিয়া মুচকি হেসে বলে, আজ তো আমার সকালটাই জমে যাবে, সকালে উঠেই সুন্দরী ভাবির হাতের নাস্তা। সবাই হেসে ওঠে। মেহেরিন তাকে জুস আর স্যান্ডউইচ দিয়ে দেয়। লামিয়া কৌতূহলী হয়ে বলে, ভাবিমণি, তুমি কিভাবে জানলে আমি এগুলো খাই? মেহেরিন চোখ টিপে বলে, কুলসুম আপা বলেছে। লামিয়া হেসে বলে, ও ঠিক আছে। রূপা বেগম তখন ঘড়ির দিকে তাকিয়ে বলেন, 8টা বাজে, এখন রাজ নিশ্চয়ই কফি চাইবে, কুলসুম কফি বানাও। কুলসুম হেসে বলে, ভাবি তো কইরা রাখছে সব আম্মা। রূপা বেগম এবার সত্যিই খুশি হয়ে হেসে ফেললেন। বাহ, বৌমা দেখি সব খোঁজ খবর রাখে। ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে চায়ের গন্ধ আর এক নববধূর কোমল যত্নের স্পর্শ। সকালে সবাই টুকটাক গল্পে মেতে উঠেছে। ঠিক তখনই ঘুমে দুলতে দুলতে নিচে নামল রাজ। গম্ভীর গলায় বলে, কুলসুম কফি দে। পেছন থেকে লাবিব বলে ওঠে, আমাকেও দিও। মেহেরিন গিয়ে 2 মগ কফি নিয়ে আসে, একটা লাবিবকে দেয়। লাবিব মজা করে বলে, আরে আজ তো সকালটাই জমে গেল, নতুন ভাবির হাতে বানানো কফি, আর সকাল সকাল মুড একদম ফ্রেশ। মেহেরিন গম্ভীর মুখে আর একটা মগ নিয়ে রাজের সামনে এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। রাজ কিছু না বলে কফি নিয়ে চুপচাপ ওপরের দিকে হাঁটা দেয়, রুমের দিকে। রূপা বেগম মেহেরিনকে ডাকে, বৌমা, দেখে এসো রাজবাবার কিছু দরকার আছে কিনা। মেহেরিন সম্মতি জানিয়ে ওপরে উঠে যায়। রুমে ঢুকেই দেখে রাজ অন্যদিকে মুখ ফিরিয়ে কফি খাচ্ছে। মেহেরিন বিছানাটা গুছিয়ে দিতে শুরু করে, আর চোখে কয়েকবার দেখে রাজ কি করছে।
হঠাৎ রাজ এসে মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন হতভম্ব হয়ে পড়ে। কী সমস্যা আপনার? এরকম আচরণ করছেন কেন? একদম এমন ডলাডলি করবেন না। রাজ গম্ভীর গলায় বলে, আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব। তুমি অন্যায় করেছো আমার সাথে বউ। আমার বউ হয়েও বাসরাতে আমাকে দূরে সরিয়ে দিয়েছ। এটা কি ঠিক করেছ? মেহেরিন ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তার চোখ জ্বলজ্বল করছে। আপনি কি করেছেন সেটা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি না। আপনার সেই আচরণ আমি আজীবন মনে রাখব। সে দরজার দিকে এগোতেই রাস্তার হাত ধরে টেনে নেয়। মেহেরিনকে নিজের কাছে এনে তার ঠোঁটে চেপে ধরে ঠোঁট। রাজের এই আচরণে মেহেরিন অবশ হয়ে যায়। শরীরে যেন একটুও বল পাচ্ছে না। কেমন যেন নিজেকে পাগল পাগল লাগছে। তবুও সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। শেষমেশ আর না পেরে সে রাজের ঠোঁটে কামড় দেয়। রাজ তবুও ছাড়ে না। তখন মেহেরিন কুনোই দিয়ে তার পেটে একটা ধাক্কা দেয়। রাজ কষ্ট পেয়ে মেহেরিনকে ছেড়ে দিয়ে বলে, তুমি বউ না, জল্লাদ। মারামারি করো সেটা ঠিক আছে, তাই বলে কি সবসময় মারামারি করা ঠিক বউ? নিজে তো আদর করোই না, আমি আদর করছি তখনও তুমি মারামারি করছো। বিরক্ত গলায় বলে, সকাল সকাল একটু আদর চাইলাম আর তুমি মারলে। মেহেরিন বলে, আপনি অসভ্য অশালীন, আমার থেকে শত হাত দূরে থাকবেন। রাজ হেসে বলে, মামাবাড়ির আবদার তাই না? তুমি আমার বউ আর আমি থাকবো শত হাত দূরে? নো, নেভার, ইম্পসিবল। মেহেরিন কিছু না বলে রাজকে একটা ধাক্কা দিয়ে বলে, অসভ্য অভদ্র। বলতে বলতেই নিচে চলে যায়। পেছন থেকে রাজ বলে, বউ, আমার সাথে এমন অবিচার করো না। সিঙ্গাপুর, সকাল 10টা। হৃদ এসেছে তার মামার বাড়ি। কিছুদিন এখানেই থাকবে। হালকা ঠান্ডা পড়েছে, তাই মুডও শান্ত। সকাল 9টায় বেরিয়েছিল সে, সঙ্গে মামাতো ভাই তুষার। তারা যাচ্ছে একটা পার্কে। হৃদ নিজেই ড্রাইভ করছে। তুষার পাশের সিটে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। রাস্তার বাঁকে আসতেই হঠাৎ সামনের দিক থেকে দ্রুত গতিতে একটা গাড়ি এসে পড়ে। হৃদ দক্ষ হাতে গাড়ি সামলে নেয়। মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যায় একেবারে শেষ মুহূর্তে। ব্রেক চেপে গাড়ি থামিয়ে দেয় হৃদ। আর একটা গাড়ি একেবারে সামনের দিক থেকে ঠিকঠাক থেমে যায়। ওই অপর গাড়ি থেকে নেমে আসে এক মেয়ে, পরনে ফর্মাল ড্রেস, সুন্দর করে চুল বাঁধানো, পেছনে ঝুঁটি করে রাখা, মুখে মাস্ক, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। চোখের রংটা হালকা নীল। মেয়েটা এগিয়ে এসে হৃদের গাড়ির জানালায় টোকা দেয়। হৃদ জানালা নামিয়ে সরি বলতেই যাবে, তখনই মেয়েটা রাগী গলায় বলে ওঠে, এই বেয়াদব, চোখে দেখে গাড়ি চালাস না? আর একটু হলেই তো আমি ওপরে উঠে যেতাম, তখন কি হতো জানিস? বাপের টাকায় ফুর্তি ছাড়া আর কিছুই বুঝিস না। এই, তোর বাবার নাম কি বল? হৃদ স্তব্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এই গলা, এই কণ্ঠস্বর ঠিক যেন মেহেরিনের মতো। চোখ দুটো নীল হলেও সেই চাহনি, সেই তেজ যেন একদম ওরই প্রতিচ্ছবি। হৃদ কথা না বলায় মেয়েটি আবার বলে, এই, তুই এইভাবে আমার দিকে চুপচাপ তাকিয়ে আছিস কেন? হ্যারাসমেন্ট প্লাস নারী নির্যাতন প্লাস অ্যাটেম্প টু মার্ডার কেস ঢুকিয়ে দেব, তখন মজা টের পাবি। তুষার এবার বলার চেষ্টা করে, আই এম রিয়েলি সরি, বাট উই ডিডন্ট মিন টু। মেয়েটা তুষারকে এক ধমক দিয়ে বলে, চুপ, তুই চালাচ্ছিলি? তাহলে কথা বলছিস কেন? তাহলে কথা বলিস না, আহাম্মক। হৃদ এখনও বোবা হয়ে তাকিয়ে আছে। মেয়েটার চাহনি, আচরণ সব খুঁজে নিচ্ছে কোনো পুরনো পরিচয়ের ছায়া। মেয়েটি আবার বলে, এই মালটা কি বোবা? তুষার দুই দিকে মাথা নাড়ে। মেয়েটি কড়া গলায় বলে ওঠে, না হলে কথা বলছে না কেন? তারপর হৃদের দিকে তাকিয়ে বলে, এই, কথা বল। হৃদ কিছুটা সংযত গলায় বলে, আপনি এমন ব্যবহার করছেন কেন? আপনি একজন মেয়ে, আপনার আচরণে সৌজন্য থাকা উচিত। মেয়েটি একেবারে তেড়ে আসে, আচ্ছা তাই নাকি? আচ্ছা, মাননীয় গোমরা মুখ, এই গম্ভীর মুখ যেন সারাদিন উপোস থেকেছে। একদম গুমড়ে থাকা এক প্রতিবন্ধী। ড্রাইভ করার সময় চোখ খোলা রাখা যায় না? আরেকটু হলেই তো আমি আপনার জন্য উপরে চলে যেতাম। পরের বার চোখ খোলা রাখবেন ড্রাইভ করার সময়। সবাই আমার মতো ভালো মানুষ না যে মাফ করে দেবে। তুষার নিচু গলায় ফিসফিস করে বলে, ভালো মানুষ না চাইলেও গালাগালি তো চায় না। হৃদ রেগে ফিসফিসিয়ে বলে, স্টুপিড। এই কথা শুনে মেয়েটা থেমে যায়। তারপর ধীরে ধীরে মুখের মাস্ক খুলে বলে, এই, কাকে আপনি স্টুপিড বললেন? আমাকে? তুই স্টুপিড, তোর পুরো 14 গোষ্ঠী স্টুপিড। তার চোখে আগুন জ্বলছে। আজ কম সময় আছে, তা না হলে তোকে দেখিয়ে দিতাম কি জিনিস আমি। সময় থাকলে আজ তোকে বুঝিয়ে দিতাম আমি মেহের কি জিনিস। যত সব বেয়াদব। এই বলে মেয়েটি ঘুরে চলে যায়। হৃদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেহের এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে মেহেরিনের মুখ। একই নাক, মুখ, রাগ, শুধু পার্থক্য একটাই, মেহেরিনের চোখ ছিল কালো আর এই মেয়েটির চোখ হালকা নীল। আর মেহেরিনের ঠোঁটের নিচে ছিল একটা ছোট্ট তিল, যেটা এই মেয়ের থুতনিতে। নামটা কি যেন বলে গেল ওই মেয়েটা? মেহের। নামের কত মিল, মেহেরিন, মেহের। আচ্ছা, ওরা কি একে অপরের পরিচিত? তুষার ধীরে ধীরে বলে, হোয়াট হ্যাপেন ব্রো? হৃদ কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনে তাকায়।
আর দেখে মেহেরের গাড়িটা কিছু দূরে চলে যাচ্ছে। সে আর কিছু না ভেবে চুপচাপ পিছু নেয়। মেহের মনের সুখে গান গাইছিল আর ড্রাইভ করছিল, কিন্তু হঠাৎ সে টের পায় ওই ছেলেটা মানে হৃদ তাকে ফলো করছে। তার ঠোঁট টেনে আসে একপাশে বাঁকা শয়তানি হাসি। চলো একটু খেলা হোক। মেহের সঙ্গে সঙ্গে একপাশে সরু গলিতে ঢুকে পড়ে। হৃদ দূর থেকে দেখে, কিন্তু থামে না। সে বুঝতে পারে না কেন এত পরিচিত মনে হচ্ছে এই মেয়েটাকে। তার চেহারায় এমন কিছু একটা আছে যেটা তাকে ঘোরের মধ্যে ফেলে দেয়। তবুও সে পিছু নেয়। ঠিক যখন হৃদ একটা মোড় ঘুরবে, হঠাৎ পেছনের দিক থেকে কেউ এসে ধাক্কা দেয় গাড়িতে। হৃদ হতচকিত হয়ে ঘুরে তাকায়। মেহের মাথা বের করে হেসে বলে, এই যে গোমড়ামুখ, আর পিছু নিলে একদম ওপরে পাঠিয়ে দেব। তারপর গলার স্বরে একরকম আগুন ছড়িয়ে বলে, আমি মোটেও ভালো মানুষ নই। আমার সাথে লাগতে এলে এমন জালে জড়াবো যেখান থেকে বের হবার রাস্তা খুঁজে পাবা না। তার চোখ ঝলকে ওঠে আত্মবিশ্বাস আর রহস্যে। হৃদ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না।